তাহলে রাসায়নিক পরিবর্তনের প্রথম যে টপিকটা সব থেকে বেশি জ্ঞানমূলকে আসছে সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? কোন রাসায়নিক বিক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদ গঠন করা যায়। ধরে নাও আমরা একটা বিক্রিয়া করব, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে ইথানল CH3 CH2 OH, ইথানলের সাথে আমি ইথানোয়িক অ্যাসিড যোগ করব CH3 COOH। হ্যাঁ, এই বিক্রিয়াটায় এটা যেহেতু অ্যাসিড, অ্যাসিড কি করে? H+ আয়ন দান করে, তাই না? এই ইথানোয়িক অ্যাসিডের উপস্থিতিতে এটা ক্ষারের মতো আচরণ করবে ইথানল। তাহলে ওইটা কি করবে? OH দিবে। ধরে নাও এখানকার H আর এখানকার OH মিলে কি হবে? H2O। ওকে, এখন দেখো এই যে এখান থেকে H চলে যাওয়াতে এই অক্সিজেন একটা হাত ফাঁকা হয়েছে না, আর এখান থেকে OH চলে যাওয়াতে কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে না। এই এখানকার কার্বনের ফাঁকা হাত আর এখানকার অক্সিজেনের ফাঁকা হাত, এরা দুজন একজন আরেকজনের সাথে বন্ড ক্রিয়েট করবে। তাহলে হবে কি? CH3 CH2 বন্ড, তারপরে কি OOC বন্ড CH3, এরকম হয় না? অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি, একটু ঘুরায় লিখি, যে CH3 COOH CH3 COO CH2 বন্ড CH3। দেখো তো এটা কি? এস্টার না? এস্টার। তার মানে ইথানল আর ইথানোয়িক অ্যাসিড এরা দুইজন বিক্রিয়া করে একটা এস্টার তৈরি করে, তাই তো? এই এস্টার আর পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় আমাদের উৎপাদ কোনটা? এইটা, তাই তো? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, আর এটা কি? সহ উৎপাদ, তাই তো? তো এই এখানে যদিও জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে বা পানি উৎপন্ন হয়েছে, কিছু বিক্রিয়া আছে না যেখানে দূষক পদার্থ উৎপন্ন হয়। যেমন প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা দহন করি, CH4, এটাকে যদি দহন করি, এর সাথে কি কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প আর তাপ শক্তি, নাকি? আমাদের প্রয়োজন কোনটা? তাপ শক্তি। এটাকে আমরা কাজে লাগাই। আর বাকিগুলো কি? দূষক। যেমন কার্বন ডাইঅক্সাইডটা কি? দূষক। তো একটা রাসায়নিক বিক্রিয়ায় এই দূষকের মাত্রাটা যাতে কমানো যায়, এমন ভাবে বিক্রিয়ার ডিজাইন করা যাতে দূষকের মাত্রা কম হয়, অর্থাৎ দূষক কম পরিমাণ উৎপাদন হয়। ক্লিয়ার? এবং দূষক যেটা উৎপন্ন হবে, দূষক তো উৎপন্ন হবেই, সেই দূষক যেটা উৎপন্ন হবে এটার মাত্রা যেন কম হয়, এটার সঠিক সংরক্ষণ কিভাবে করতে হবে এই সম্পর্কে ডিজাইন করা রসায়নের যে শাখায় করা হয় ওটাকে গ্রিন কেমিস্ট্রি বলে। ক্লিয়ার? তাহলে গ্রিন কেমিস্ট্রির কতগুলো নীতিমালা আছে? কতগুলো? গ্রিন কেমিস্ট্রি নীতিমালা হচ্ছে নীতিমালা টোটাল 12টি। আচ্ছা, তারপরে সহায়ক নীতিমালা কয়টি? এমসিকিউর জন্য বলতেছি। সহায়ক নীতিমালা হচ্ছে 3টি। ক্লিয়ার? আচ্ছা, এই যে 12টা নীতিমালা আছে, 12টাই এখন আমরা ব্যাখ্যা করব না। একটা নীতিমালা যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি। আচ্ছা, অ্যাটম ইকোনমি মনে আছে কিনা? অ্যাটম ইকোনমি মনে আছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় আমরা যে উৎপাদটা উৎপন্ন করার জন্য বিক্রিয়াটা করি, সেই কাঙ্ক্ষিত উৎপাদ শতকরা কি পরিমাণ উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে ওই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি। ক্লিয়ার? যেমন আমরা যে মাত্র একটা বিক্রিয়া করলাম, ইথানল আর ইথানোয়িক অ্যাসিড, এই দুইটার বিক্রিয়া একটা এস্টার উৎপন্ন হয়েছে, তাই না? তো এই বিক্রিয়া এটা হলো কাঙ্ক্ষিত উৎপাদ। এই বিক্রিয়া এই কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি। তো আমরা যদি এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করতে চাই, কোনো রাসায়নিক বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করতে চাই, অ্যাটম ইকোনমিকে সংক্ষেপে AE দিয়ে প্রকাশ করে। ঠিক আছে? সূত্র হচ্ছে উপরে কাঙ্ক্ষিত উৎপাদের ভর, কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর, ইনটু 100%। এই হলো অ্যাটম ইকোনমির সূত্র। ঠিক আছে? এখন ধরো তোমাকে বললো এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত, তো এই বিক্রিয়াটার অ্যাটম ইকোনমি এটা আসছে হলো চট্টগ্রাম বোর্ডে আসছে 19-এ। ঠিক আছে? চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে এই প্রশ্নটা। এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করতে বলছে। তো আমরা যদি এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি বের করি, তাহলে অ্যাটম ইকোনমির সূত্র কি? উপরে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তো আমাদের এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? এইটা। এই কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত বের করি। এখানে কার্বন আছে কয়টা? 1 2 3 4। তো কার্বনের ভর কত? 12। 12 ইনটু 4 কত? 48, তাই তো? প্লাস এখানে হাইড্রোজেন আছে কয়টা? 3 2 5, 5 আর 3
8, তাহলে হাইড্রোজেনের ভর কত 1, তাহলে 8 ইন্টু 1 হচ্ছে 8, প্লাস অক্সিজেন কয়টা আছে 2টা, তার মানে কত 32। আচ্ছা, এই হলো কাঙ্ক্ষিত উৎপাদের ভর। এই টোটালটাকে যোগ করলে কত হয়, টোটাল যোগ করলে কত হয়, এই দেখো 32 প্লাস 48 হচ্ছে 50, 80, 80 মানে 88 ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়কের মোট ভর বা উৎপাদের মোট ভর। এখন তুমি যদি আবার বিক্রিয়কের মোট ভর বের করতে চাও তাহলে দুইটারই আবার ভর বের করে যোগ করতে হবে। তা আমার উৎপাদের তো একটা ভর বের করা আছে, শুধু পানির ভরটা বের করলেই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই অ্যাটম ইকোনমির ম্যাথ যদি আসে তাহলে বিক্রিয়া ব্যালেন্স করতেই হবে, এটা বাধ্যতামূলক, নাহলে মিলবে না। ঠিক আছে, তাহলে এখানে পানির ভর কত 18, তাই না? তাহলে 18 প্লাস 88 কত হয় 106 না? তাহলে উৎপাদের মোট ভর কত 106 ইন্টু 100%। এই হলো অ্যাটম ইকোনমি এই বিক্রিয়ার। 83.01 কত 01 কত 01 কত, তাহলে কি 02%। ঠিক আছে, 83.02%। ওকে, এবার দেখো এইটারই আরেকটা ম্যাথ আমরা সলভ করি, সেটা যশোর বোর্ডে আসছে। এখন বলছে যে বিক্রিয়াটির অ্যাটম ইকোনমি নির্ণয় করো। অ্যাটম ইকোনমি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে উৎপাদ কোনটা এম, তার মানে এম ধরে কাজ করতে হবে, এটা কাঙ্ক্ষিত উৎপাদ। ক্লিয়ার? তাহলে অ্যাটম ইকোনমির সূত্র কি, অ্যাটম ইকোনমি সমান হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের ভর বাই বিক্রিয়ক বা উৎপাদের মোট ভর। তো যোগ করলেই হলো, একটা যেহেতু ভর দেওয়া আছে তুমি জাস্ট যোগ করে নিবা। তো এই দুটোকে যোগ করলে কত হয় 176 ইন্টু 100%। ব্যাস, অ্যাটম ইকোনমি ক্লিয়ার। আচ্ছা, তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়া কত প্রকার, কি কি? একটা হলো তাপ উৎপাদী, আর দুই হলো তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া এটা আমরা চিনি কিভাবে? তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া তাপ শক্তি উৎপন্ন হয়, আর তাপহারী যে বিক্রিয়া তাপ শক্তি শোষিত হয়, তাই তো? তো এটা আমরা চিনি কিভাবে, সেটা হচ্ছে ডেল এইচ দেখে, তাই না? ডেল এইচটা কি জানো, ডেল এইচটা কি জানো? কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনকে ডেল এইচ বলে, কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তনকে ডেল এইচ বলে। তো ডেল এইচ এর মান যদি প্লাস হয় তাহলে আমরা বুঝি এটা তাপ হারী বিক্রিয়া, তাই না? আর ডেল এইচ এর মান যদি মাইনাস হয় তাহলে আমরা বুঝি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, তো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়াকে কিভাবে প্রেজেন্ট করা হয়, আমি একটা বিক্রিয়া দিই, উদাহরণ দিই। যেমন ধরো নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এরা দুইজন বিক্রিয়া করে এখানে তৈরি করে 2 মোল NH3। এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান হচ্ছে ধরে নাও -92 কিলোজুল পার মোল। তার মানে কি এই বিক্রিয়ায় এত কিলোজুল তাপ শক্তি উৎপন্ন হয় না শোষিত হয়? এটা উৎপন্ন হয়, যেহেতু মাইনাস তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে 2 মোল অ্যামোনিয়া প্লাস 92 কিলোজুল পার মোল। বুঝতে পারছি বিষয়টা? এটাও কিন্তু তাপ উৎপাদী বোঝায়। এই যে এদিকে উৎপাদ, উৎপাদের দিকে প্লাস দিয়ে লেখা, তার মানে হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা যদি তাপহারী বিক্রিয়ার কথা বলি, তাহলে এই যে এই তাপটা এই বাম দিকে বিক্রিয়কের সাথে প্লাস দিয়ে লেখা থাকবে। ঠিক আছে, ডেল এইচ দিয়ে যদি লেখা থাকে তাহলে প্লাস দিয়ে লেখা থাকবে, আর যদি বিক্রিয়ার মধ্যে লেখা থাকে তাহলে বিক্রিয়কের দিকে প্লাস দিয়ে লেখা থাকবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, যেমন বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে এখানে উৎপাদ তৈরি হয়েছে -VE কিলোজুল পার মোল।
ধরো তাপ শক্তি এখানে দেওয়া আছে, এটা তাপ উৎপাদী না তাপ হারি? এটা তাপ উৎপাদী না তাপ হারি বিক্রিয়া? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তাপ হারি বিক্রিয়া। এটা হলো উৎপাদ, উৎপাদের দিকে মাইনাস দেওয়া, তার মানে এই তাপটা বাম দিকে আসলে কি হবে? প্লাস হবে। তাহলে বিক্রিয়কের সাথে তাপটা এখানে যোগ হচ্ছে, তার মানে তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী এবং তাপ হারি আমাকে এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, কেন? এইখানে মাইনাস দিয়ে ভিই লেখা আছে, তাহলে এইটা বিক্রিয়কের দিকে আসলে কি হবে? তাহলে বিক্রিয়কের সাথে তাপ যোগ হচ্ছে, তাহলে এটা তাপ হারি না? আর তাপ উৎপাদিতে উৎপাদের দিকে প্লাস দিয়ে লেখা থাকে, ঠিক আছে নাকি? এইটা হলো তাপ উৎপাদী। কেন? কারণ এখানে উৎপাদের সাথে তাপ এই যে প্লাস দিয়ে লেখা আছে, তার মানে কি তাপ উৎপন্ন হচ্ছে এদিকে। এখন এই তাপটা যদি এই পাশে প্লাস দিয়ে লেখা থাকে তাহলে বুঝবো এটা তাপ হারি, আর যেটা এই পাশে প্লাস সেটা এই পাশে গেলে তো মাইনাস। যেমন এটা তাপ উৎপাদী, এদিকে প্লাস দিয়ে লেখা, এটা এই পাশে লিখলে কিভাবে লিখবে? মাইনাস দিয়ে লিখবে। করব, আমরা মাত্র বললাম আমরা ডেল এইচ দিয়ে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া চিনি, তাই না? তো ডেল এইচ এর সূত্র কি ছিল? E2 মাইনাস E1। এখানে E2 টা কি? উৎপাদের, তাই E2 এ কি? উৎপাদের মোট শক্তি, তাই তো? উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। আর E1 বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি। তাহলে E1, এই যে একটু খেয়াল করবো আমরা এখানে E2 মাইনাস E1, এইটার মান যদি আমরা প্লাসে পাই তাহলে আমরা বুঝবো যে এখানে E2 বড়, তাই না? আর যদি এই যে ডেল এইচ এর মান যদি আমি এখানে মাইনাসে পাই, মাইনাস হলে আমরা বুঝবো E1 E2 থেকে বড়। তো মাইনাস হয় কোন বিক্রিয়াতে? ডেল এইচ এর মান তাপ উৎপাদিতে। আমরা যদি এটা গ্রাফ দিয়ে প্রমাণ করি, ধরে নাও এটা দুইটা হচ্ছে শক্তির মান দেওয়া, একটু খেয়াল করবা। যদি এটা তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ হয় তাহলে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা দেখলাম যে ডেল এইচ এর মান মাইনাস হলে, মাইনাস মানে হচ্ছে E1 এর মান বড়, তার মানে কি বিক্রিয়কের শক্তি বেশি। তাহলে শক্তি গ্রাফে উপরে থাকবে কে? E1, আর নিচে থাকবে কে? E2। কথাটা ক্লিয়ার? এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। এখন এই যে E1 এবং E2 এর মধ্যে শক্তির যে পার্থক্য, এটাই কি? ডেল এইচ। এটাই হলো ডেল এইচ। এখন একটা রাসায়নিক বিক্রিয়ার শর্ত বলি। একটা রাসায়নিক বিক্রিয়ার শর্ত কি? সেটা হচ্ছে বিক্রিয়ক অণুগুলোকে প্রথমে একজন আরেকজনের সংস্পর্শে আসতে হবে। এই একটা বিক্রিয়ক অণু ধরে নিলাম, এই আরেকটা বিক্রিয়ক অণু। এই দুইটা বিক্রিয়ক অণু যদি একজন আরেকজনের সাথে বিক্রিয়া করতে হয়, তার প্রথম শর্ত হচ্ছে দুইটা অণুকে একে অপরের সংস্পর্শে আসতে হবে। তাহলে এই যে দুইটা অণু ধরে নিলাম একজন আরেকজনের সংস্পর্শে আসছে, তো সংস্পর্শে আসলেই বিক্রিয়া হয়ে নতুন উৎপাদ তৈরি হবে না, এদের মধ্যে ফ্রিকশন হতে হবে, সংঘর্ষ হতে হবে। এখন এই দুইটা ভিন্ন অণুর মধ্যে ফ্রিকশন হলে এখানে যে এনার্জি প্রডিউস হয়, এই এনার্জি থেকে কিছু পরিমাণ এনার্জি এই বিক্রিয়কগুলো শোষণ করে সে অ্যাক্টিভ হয়, এটাকে বলে তার অ্যাক্টিভেশন এনার্জি। কি বলে এটাকে? অ্যাক্টিভেশন এনার্জি। তো একটা বিক্রিয়ক অণু সর্বনিম্ন যে শক্তি অর্জন করে অ্যাক্টিভ হয় বা অ্যাক্টিভ করে নিজেকে, সেই মিনিমাম এনার্জিটাকে বলে হচ্ছে সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক কি বললাম? টার্মটার নাম কি বললাম? সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, সক্রিয়ণ শক্তি তাহলে কাকে বলে? বিক্রিয়ক সমূহ সর্বনিম্ন যে শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে, সেই এনার্জিটাকে বলে তার সক্রিয়ণ শক্তি। এখন সক্রিয়ণ শক্তিকে কি দিয়ে প্রকাশ করে? ই এ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে বিক্রিয়ক অণু, এটা কিন্তু সোজা এই উৎপাদ গঠন করে ফেলবে না। এটা প্রথমে কি করবে? নিজেকে অ্যাক্টিভ করবে, অর্থাৎ একটা এনার্জি অ্যাবজর্ব করে অ্যাক্টিভ হবে। তো এই যে বিক্রিয়কগুলো একটা নির্দিষ্ট একটা শক্তির পাহাড় অতিক্রম করে, ধরে নাও এটা অ্যাক্টিভ হইলো, এই পরিমাণ শক্তি সে শোষণ করে এটা অ্যাক্টিভ হইলো। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে শক্তিটা এটা অর্জন করলে, এইটাই হলো তার অ্যাক্টিভেশন
এনার্জি। এই যে এখন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তার মানে কি এখন এটা উৎপাদ গঠন করবে। তো উৎপাদের গ্রাফ কোথায়? নিচে। তার মানে গ্রাফ এখন নিচে নেমে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে সর্বোচ্চ চূড়া থেকে এই যে E2 পর্যন্ত, এই যে ওই উৎপাদ পর্যন্ত, এই শক্তির মানটা কোনটা? এটা হলো E2, তাই না? আর এই যে E1 এবং E2 এর মাঝখানে যে অংশ, এটা কি? ডেল এইচ। আর এই যে এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ চূড়া, এটা কি? সক্রিয়ণ শক্তি। কথা বুঝে গেল? তাহলে এখান থেকে আমরা যদি একটা সমীকরণ আনি, ধরো E2 সমান কি লিখবো আমরা? EA প্লাস ডেল এইচ। ক্লিয়ার? এটা কোন বিক্রিয়ার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? এবার আসি আমরা একটু তাপহারী বিক্রিয়াতে একটু দেখি। তাপহারী, তো তাপহারী বিক্রিয়া আমরা কখন বুঝি? যখন ডেল এইচ এর মান প্লাস দেখব, তাই না? ডেল এইচ এর মান প্লাস হলে বলতো এখানে E2 এবং E1 এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়াবে? কোনটা বড় কোনটা ছোট? E2 এখানে বড় হবে আর E1 ছোট হবে। তাহলে গ্রাফে যাই আমরা। গ্রাফে এই যে শক্তির গ্রাফ, আচ্ছা উপরে তাহলে কাকে দেখবো আমরা? আর নিচে E1, তাই তো? এই এরকম হবে। তাহলে এই যে বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে শক্তির যে পার্থক্য, এটাকে কি বলে? ডেল এইচ, তাই না? আচ্ছা, আমরা প্রথমে বলছিলাম যে বিক্রিয়কগুলো প্রথমে কি হয়? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে অ্যাক্টিভ হয়, অর্থাৎ যেটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি বলি। তাহলে এই যে বিক্রিয়ক অণু, এটা প্রথমে কি করবে? একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে এটা অ্যাক্টিভ হবে। তাহলে এই যে শক্তির পাহাড় ধরে নিলাম, এতটুকু শক্তি অর্জন করার পর এটা অ্যাক্টিভ হয়েছে। এখন অ্যাক্টিভ হয়েছে মানে এখান থেকে এই পর্যন্ত এই মানটুকুকে আমরা বলবো হচ্ছে তার অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, এবার এটা অ্যাক্টিভ হয়ে গেছে মানে কি এখন উৎপাদ গঠন করবে। তা উৎপাদের গ্রাফ কোনটা? এটা। তার মানে এখন গ্রাফ এই দিকে নেমে আসবে। ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত এই শক্তিটুকুকে আমরা কি বলবো? E2 বলবো, উৎপাদের শক্তি, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হলো উৎপাদের শক্তি, এখান থেকে এই পর্যন্ত হলো সক্রিয়ণ শক্তি, এখান থেকে এই পর্যন্ত হলো ডেল এইচ। ক্লিয়ার? তাহলে E2 এর সমীকরণ যদি আমি এখান থেকে বের করতে চাই, E2 সমান তাহলে কি লিখবো? EA মাইনাস ডেল এইচ। কথাটা বুঝতে পারছি? এই পুরাটা হচ্ছে সক্রিয়ণ শক্তি EA, সেখান থেকে ডেল এইচ বাদ দিলে আমি E2 পাবো। ক্লিয়ার? এটা হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে সক্রিয়ণ শক্তি বুঝলাম আমরা নাকি? ওকে, এই গেল তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার গ্রাফ। এখন আসি বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। কি কি? একমুখী আর উভমুখী, তাই না? বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া কাকে বলে? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হয়, তাই না? একমুখী বিক্রিয়া হলো শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হবে এবং সেখানে শুধুমাত্র একমুখী তীর চিহ্ন ব্যবহার হবে। যেমন এই যে বিক্রিয়ক, এখান থেকে উৎপাদ গঠন হচ্ছে, এটা হলো একমুখী বিক্রিয়া, এখানে একমুখী তীর চিহ্ন ইউজ হয়। কথা বুঝে গেল? শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ হবে। একটা উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেটকে, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। যদি এটা আমরা খোলা পাত্রে করি, খোলা পাত্র, তাহলে এই বিক্রিয়াটা শুধুমাত্র একদিকেই চলতে থাকবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হতে থাকবে। ঠিক আছে? আর উভমুখী বিক্রিয়া হলো যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকেও বিক্রিয়া গঠন হতে পারে, সেই বিক্রিয়াগুলোকে উভমুখী বিক্রিয়া বলে। যেমন আমি যদি এই বিক্রিয়াটাকে উদাহরণ হিসেবে বলি যে এই বিক্রিয়াটায় আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়। এটা আবার
ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড আবার পুনরায় বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট গঠন করতে পারে, তবে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা অবশ্যই বদ্ধ পাত্রে করতে হবে যাতে করে কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে না পারে। ফলে এরা দুজন বিক্রিয়া করে আবার ক্যালসিয়াম কার্বনেট গঠন করতে পারবে। তাহলে উভমুখী বিক্রিয়া হলো যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদ আবার উৎপাদ থেকে বিক্রিয়ক হতে পারে। এখন আসি একমুখী বিক্রিয়া, যেহেতু শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আর উভমুখী বিক্রিয়ার দুইটা অংশ, একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ আর একটা হচ্ছে উৎপাদ থেকে বিক্রিয়ক। এই জন্য উভমুখী বিক্রিয়ার এই দুইটা অংশের আলাদা করে নাম আছে। যেটা বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হয় এটাকে বলে সম্মুখ বিক্রিয়া। এটাকে কি বলে? সম্মুখ বিক্রিয়া। আর যেখানে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হয় এটাকে বলে পশ্চাৎ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে উভমুখী বিক্রিয়ার কয়টা অংশ? দুইটা। কি কি? সম্মুখ এবং পশ্চাৎ। হ্যাঁ, আচ্ছা, উভমুখী বিক্রিয়ার সাথে আরো অনেক কথা আছে, আগে বিক্রিয়ার হার জেনে আসি। বিক্রিয়ার হার কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়ার হারের সংজ্ঞা কি? বা নির্দিষ্ট তাপমাত্রায়, তাই তো? নির্দিষ্ট তাপমাত্রায় একক সময় বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ হ্রাস পায় বা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে ওই বিক্রিয়ার হার বলে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার হলো একক সময়, মানে কি এক সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা যে পরিমাণ কমবে বা উৎপাদের ঘনমাত্রা যে পরিমাণ বাড়বে সেটা হলো বিক্রিয়ার হার। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ বলি। ধরে নাও বিক্রিয়ক, এখান থেকে উৎপাদ হচ্ছে, কথা না, ধরে নিলাম বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে C1 মোল। ঠিক আছে, C1 মোলার। তাহলে উৎপাদের ঘনমাত্রা ধরলাম হচ্ছে X1। তো আমরা জানি বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে আর উৎপাদ কি থাকে? 0 থাকে। তার মানে বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা হলো ম্যাক্সিমাম আর উৎপাদের ঘনমাত্রা কি? মিনিমাম, মানে 0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ধরে নাও টি সেকেন্ড পর আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে C2। এটা কি মিনিমাম না ম্যাক্সিমাম হবে? আমি দুইটা ঘনমাত্রার রেসপেক্টে ধরতেছি আর কি। টি সেকেন্ড পরে যদি ঘনমাত্রা C2 হয় তাহলে C2 C1 এর থেকে বড় না ছোট হবে? অবশ্যই কমে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায়, তার মানে এটা মিনিমাম হয়ে গেল, তাই না? আর উৎপাদের ঘনমাত্রা টি সময় পরে যদি হয় X2 তাহলে সেটা কি হবে? ম্যাক্সিমাম হবে। ধরে নিলাম ম্যাক্সিমাম, তাই তো? এখন আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বলি, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন কি লিখবা? C1 C2 নাকি C2 C1? ঘনমাত্রার পরিবর্তন যদি বের করতে হয় কিভাবে করতে হয়? C2 C1। এখন কত আছে, আগে কত ছিল, তাহলে পরিবর্তন পাওয়া যায়। ঠিক আছে, তো আমি ঘনমাত্রার পরিবর্তন যদি বের করি, ঘনমাত্রার পরিবর্তন তাহলে কি হবে? C2 C1। এখন C2 C1 এর মান কি প্লাস না মাইনাস হবে? মাইনাস কেন হবে? কারণ মিনিমাম থেকে ম্যাক্সিমাম বিয়োগ করতেছি, তাই না? তার মানে ছোট থেকে বড় বিয়োগ করতেছি, তাহলে বড়টার আগে মাইনাস, মানে এখানে বিয়োগফল মাইনাস হবে। তো ধরে নিলাম আমি এই ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে মাইনাস ডেল সি। ক্লিয়ার? এবং সময় ব্যবধান যদি আমি এখানে সময় ব্যবধানটা ডেল টি ধরি তাহলে বিক্রিয়ার হার কি হবে বলো? বিক্রিয়ার হার হবে মাইনাস ডেল সি বাই ডেল টি। ঠিক আছে,
খুব অল্প সময় ব্যবধান যদি ধরি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধান ধরে যদি আমরা কাজ করি, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে ঘনমাত্রা পরিবর্তন যদি ডিসি হয়, তাহলে সময়ের পরিবর্তন কত হবে? সময়ের পরিবর্তন ডেলটি এর পরিবর্তে আমরা কি লিখবো? ডিটি। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে বিক্রিয়ার হার হবে মাইনাস ডিসি বাই ডিটি। ক্লিয়ার নাকি? তা বুঝতে অসুবিধা? আচ্ছা, উৎপাদের ক্ষেত্রে যদি আমি বিক্রিয়ার হার বের করি তাহলে কি হবে বলো? উৎপাদের ক্ষেত্রে বিক্রিয়ার হার যদি বের করি তাহলে হবে x2 মাইনাস x1 বাই কত? ডেলটি, তাই না? সময় ব্যবধান ডেলটি ছিল। তাহলে x2 মাইনাস x1 এর মান প্লাস না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে, কারণ x2 ম্যাক্সিমাম আর x1 হলো মিনিমাম। তাহলে প্লাস যদি হয়, আমি ধরে নিলাম যে ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে প্লাস ডেল এক্স বাই ডেল টি, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় ব্যবধানে যদি ঘনমাত্রা পরিবর্তন হয় ডিএক্স, তাহলে সময় ব্যবধান ডিটি হলে আমরা বিক্রিয়ার হার পাবো প্লাস ডিএক্স বাই ডিটি। ঠিক আছে? তাহলে বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে বা বিক্রিয়ার হার হচ্ছে এটা, আর উৎপাদের ক্ষেত্রে এটা। তার মানে বিক্রিয়কে ঘনমাত্রা পরিবর্তন মাইনাস পাচ্ছি বা বিক্রিয়ার হার মাইনাস পাচ্ছি, আর উৎপাদের ক্ষেত্রে গিয়ে আমরা কি পাচ্ছি? প্লাস পাচ্ছি। এখন আসি একটা প্রশ্ন সলভ করি। এটা আসছে বুয়েটের 17-18-তে। ঠিক আছে, এটা পারলেই বুয়েটে চান্স। দেখো এই যে বিক্রিয়াটা বলছে, কোন মুহূর্তে অ্যামোনিয়া এত মোল পার লিটার পার সেকেন্ড হারে বিক্রিয়া করলে বিক্রিয়ার হার সমীকরণ লেখো এবং H2 উৎপাদনের হার নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা বিক্রিয়াটা তো দেখলাম, এখানে বিক্রিয়ার সমতা করেই দেওয়া আছে, আমি আর বিক্রিয়া করলাম না, আমরা বিক্রিয়ার হার সমীকরণটা আগে লিখি। ঠিক আছে, বিক্রিয়ার হার। আচ্ছা, বিক্রিয়ার হার সমীকরণটা একটু দেখো। প্রথমে দেখো এখানে আমাদের কয় মোল অ্যামোনিয়া? 4 মোল। বিক্রিয়ার অনুপাত খেয়াল করবা, তার মানে বিক্রিয়ার হার সমীকরণ দেখো, বিক্রিয়কের ঘনমাত্রা আমরা দেখছি যে বিক্রিয়ার হারের ক্ষেত্রে, বিক্রিয়কের ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার কি দেখলাম? মাইনাস হয়, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? যেহেতু এটা বিক্রিয়ক, তার মানে -1/4 ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে অ্যামোনিয়া বাই সময়ের পরিবর্তন ডেলটি ইকুয়ালস, এরপরে হচ্ছে -1/5 অক্সিজেনের ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন ইকুয়ালস, এরপরে হচ্ছে প্লাস, কারণ হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কি বিক্রিয়ার হারকে দেখছিলাম আমরা, প্লাসে আসছে, তাই না? তাহলে প্লাস ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন ইকুয়ালস 1/6 প্লাস 1/6 H2 এর ঘনমাত্রা পরিবর্তন বাই সময় ডেলটি। এই হলো বিক্রিয়ার হারের সমীকরণ। ক্লিয়ার? এখন আমাকে বলছে, দেখো প্রশ্নে বলছে যে অ্যামোনিয়া, কোন মুহূর্তে অ্যামোনিয়া যদি এই হারে বিক্রিয়া করে, তার মানে কি অ্যামোনিয়ার বিক্রিয়ার হার দেওয়া, তার মানে শর্ত মতে আমি যেটা লিখতে পারি, শর্ত মতে যে -1/4 মোলার কনসেন্ট্রেশন অফ NH3 ডিভাইড বাই হচ্ছে ডেলটি ইকুয়ালস হচ্ছে 0.24। এটা লেখাই যায় নাকি? লিখতে পারি এটা? ওকে, এখন একটু ভালো করে দেখবো আমরা। -1/4 NH3 এর মোলার ঘনমাত্রা বাই সময়ের পরিবর্তন ডেলটি ইকুয়ালস আমরা লিখতে পারি 1/6 H2 এর মোলার ঘনমাত্রা বাই ডেলটি। আমাকে বের করতে বলছে কি বলতো? এইটুকুর ভ্যালু বের করতে বলছে, H2 উৎপাদের গঠনের হার বের করতে বলছে, তার মানে কি এই ভ্যালুটুকু বের করতে হবে। বুঝে গেল? আচ্ছা, এখন চলো আমরা এটার ভ্যালু বের করি। এখানে এই যে NH3 -1/4, এইটা আমরা লিখলাম কেন? এইটা লিখবো না, কারণ এখানে দেওয়া হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়ার হার, মানে এইটুকুর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা সূত্রে মান বসাই দিই, ইনটু 0.24 ইকুয়ালস, এটাকে মাইনাসে দেওয়া ছিল না? না, মাইনাসে দেওয়া নেই। আচ্ছা, আরেকবার একটু খেয়াল করি। তাহলে এখানে আমরা বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়ার হারের সমীকরণ কি জানি? মাইনাসে আসে, এই জন্য মাইনাসের মানটাই হচ্ছে এটা। ঠিক আছে, এই পুরাটার মান যদি আমি এখানে বসাই, দেখো এখানে 1/4 যদি আমি কমন নেই, মাইনাস নিয়ে 1/4 কমন নিলাম, তাহলে আমরা সমীকরণ পাবো হচ্ছে এটা।
তো এইটুকুর ভ্যালু কত 0.24, তো 0.24 বসাইলাম, আর এখানে 1/6 ইন্টু H2 এর মোলার ঘনমাত্রা বাই হচ্ছে ডেল টি এর মোলার ঘনমাত্রা, সরি ডেল টি সময় ব্যবধান। আচ্ছা, তাই এখন আমরা এটার ক্যালকুলেশন করলে দেখো এই যে এটার উৎপাদ গঠনের হার পেয়ে যাব। তাহলে 6 দিয়ে গুণ করে দেই, 6/4 ইন্টু 0.24 ইকুয়ালস H2O বাই ডেল টি। ঠিক আছে, এই দেখো এইটাই আমাকে বের করতে বলছে, হয়ে গেছে না? বুঝছো বিষয়টা? আচ্ছা, এটার অ্যান্সার আসবে কত? অ্যান্সার হবে 0.36 মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া কয় প্রকারের? দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া। আরেকটা কি? আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। আচ্ছা, তো একমুখী বিক্রিয়া কোনটা? যে সকল বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হয় তারাই হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া হচ্ছে যেখান থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ এবং পুনরায় উৎপাদ থেকেও বিক্রিয়ক গঠন হয়। আমি যদি এরকম একটা উদাহরণ বলি, যেমন ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আমরা তাপ দেই তাহলে এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড হয়। যদি বিক্রিয়াটা আমরা বদ্ধ পাত্রে করি, তাই না, বদ্ধ পাত্র, তাহলে এরা দুইজন আবার বিক্রিয়া করে একইভাবে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে। তার মানে এই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, আবার উৎপাদ থেকেও বিক্রিয়ক গঠন হয়। তো এই ধরনের বিক্রিয়াকে কি বলে? উভমুখী বিক্রিয়া। তো উভমুখী বিক্রিয়ার দুইটা অংশ আছে, একটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ, আরেকটা অংশে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হয়। ক্লিয়ার? তো যে অংশে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠন হয় ওই অংশটাকে বলে হচ্ছে সম্মুখ বিক্রিয়া। ওই অংশটাকে কি বলে? সম্মুখ বিক্রিয়া। আর যে অংশে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হয় ওইটাকে বলে পশ্চাৎ বিক্রিয়া, পশ্চাৎ বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে উভমুখী বিক্রিয়ার কয়টা অংশ? দুইটা, একটা সম্মুখ বিক্রিয়া আর একটা হলো পশ্চাৎ বিক্রিয়া। ক্লিয়ার? বিক্রিয়ার হার যেহেতু আমরা শিখলাম, বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা যেটা কমবে বা উৎপাদের ঘনমাত্রা যেটা বাড়বে। তাহলে উভমুখী বিক্রিয়া এখানে কয়টা অংশ? দুইটা, সম্মুখ আর পশ্চাৎ। তার মানে এখানে বিক্রিয়ার হারও কয়টা পাবো আমরা? দুইটা পাবো, একটা সম্মুখ বিক্রিয়ার হার আর একটা পশ্চাৎ বিক্রিয়ার হার। আচ্ছা, এই কথাটা একটু এইভাবে খেয়াল করি। ধরে নাও আমাদের বিক্রিয়ার শুরুতে, কথা বলো না, বিক্রিয়ার শুরুতে আমাদের বিক্রিয়ক ছিল ধরে নাও 10 মোল, উৎপাদ তখন কত? 0 ধরে নিলাম। আচ্ছা, এবার 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর আমাদের বিক্রিয়ক 9 মোল, উৎপাদ কয় মোল হবে? 1 মোল। তার মানে কি বিক্রিয়ক যতটুকু ভাঙে উৎপাদ ঠিক ততটুকু কি গঠিত হয়, তাই তো? তাহলে 2 সেকেন্ড পরে গিয়ে যদি আমি দেখি এটা 8 মোল, তাহলে আমার বিক্রিয়ক কয় মোল? উৎপাদ কয় মোল? 2 মোল। আচ্ছা, যদি 3 সেকেন্ড পরে যাই তাহলে এটা আমি দেখবো ধরো 7 মোল, তাহলে এটা কয় মোল? 3 মোল। 4 সেকেন্ড পরের ফলাফলটা কি হবে? 4 সেকেন্ড পরে গিয়ে আমরা কি পাবো? 6 মোল, 4 মোল। তারপরে আবার 5 সেকেন্ড পরে গিয়ে পাবো 5 মোল, 5 মোল, তাই তো? আচ্ছা, 6 সেকেন্ড পরে গিয়ে কি পাবো বলি? 6 সেকেন্ড পরে গিয়ে কি? 4 মোল, 6 মোল। আচ্ছা, আমরা একটু আগে বলছি যে বিক্রিয়াটা উভমুখী বিক্রিয়া, কিন্তু এই যে 1 সেকেন্ড থেকে শুরু করে 6 সেকেন্ড পর্যন্ত আমরা যে অবজার্ভ করলাম, এখানে কোথাও উৎপাদ থেকে বিক্রিয়ক বলছে একবারও? বলো নেই। শুরু থেকেই কি বিক্রিয়ক থেকে উৎপাদ বলতেছে, তাহলে কি এটা উভমুখী হইলো? হলো না। তাহলে কোথাও আমাদের অবজারভেশন ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে দেখো, এটা আমি একটা গল্প দিয়ে এক্সপ্লেন করছিলাম। ধরে নাও দুই বন্ধু, এ একজন, এর কাছে ধরে নাও 100টা ইট আছে আর এর কাছে নাই। তাহলে যেহেতু এর কাছে 100টা ইট আছে, এরা দুজন ইট মারামারি করতেছে, বুঝে গেল? তো এর কাছে নাই, তখন এর কাছে যেহেতু ইটের সংখ্যা বেশি, ইট মারার হারও কি হবে? বেশি হবে। এ পারে না সেকেন্ডে 5টা করে মারে, এরকম করবে না যে কোনোটা গিয়ে যেন তার গায়ে লেগে যায়। আর এ করবে কি, এর যেহেতু ইট নাই তাই এর ইট মারার হার 0,
ঠিক আছে, এর ইট মারার হার সর্বোচ্চ আর এর ইট মারার হার 0। তো ধরে নাও তোমার 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে গিয়ে এর কাছে ইট আছে 80টা, আর তাহলে এর কাছে কয়টা আছে? তার মানে তোমাদের মতে সে খুবই চালাক এবং বিচক্ষণ, সে যতগুলো ইট মারছে সবগুলো গুছিয়ে রাখছে, তাই না? এখন যেহেতু এর কাছে 20টা ইট আছে, এর কাছে 80, মানে এর কাছে অনেক বেশি আছে, কিন্তু কম হলেও তো এর কাছে আছে। ধরে নাও এ যদি 5টা ইট মারে, কিন্তু একটা ইট হলেও মারবে, তার মানে কি এর এখন বিক্রিয়ার হার বা ইট মারার হার 0 না। ঠিক আছে, এখনো এর ইট মারার হার বেশি, আমি ধরি এর ইট মারার হার হচ্ছে R1 আর এর ইট মারার হার হচ্ছে R2, তাহলে এই R1 এর মান এখনো বেশি। ঠিক আছে, আচ্ছা একটা সময় গিয়ে এরকম হবে না যে এর কাছে 51টা আছে আর এর কাছে 49টা আছে? এরকম হবে না? হবে কিনা? তো যখন এরকম অবস্থায় চলে আসবে, ওর কাছে 49টা এর কাছে 51টা, খুব বেশি ডিফারেন্স না, তখন কিন্তু এর সাহস এর থেকে কম থাকবে না, সমানই থাকবে। এ বলবে কি, তুমি যদি আমাকে একটা ইট মারছো, তুমি নিশ্চিত থাকো যে আমি তোমাকে ঠিক একটা ইট মারবো আবার। ঠিক আছে, তাহলে ধরে নাও কথার কথা, এ 1 সেকেন্ডের মধ্যে একটা ইট একে মারলো, তো কি বলছিল, আমি কিন্তু তোমাকে মারবো, তুমি একটা মারলে আমি তোমাকে একটা মারবো, তখন এও সাথে সাথে একটা ইট একে মেরে দিবে। তাহলে একই সময়ের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে এ একটা ইটাকে মারলো, এ একটা ইটাকে মারলো, তাহলে এটা কখনো 50-50 হওয়া সম্ভব? কোনো দিন হবে না, এটা সারা জীবন 49-51 থাকবে। বুঝা গেল বিষয়টা? আমি যদি এখানে কোনো একটা কিছু চেঞ্জ না করি, মানে বাইরে থেকে কাউকে এনে এদের দুইজন কাউকে ম্যানিপুলেট না করি, তাহলে এরা ইট মারার হার চেঞ্জ করবে না। বুঝতে পারছো? তো আমি ধরে নিলাম এর ইট মারার হার R1 আর এর ইট মারার হার হচ্ছে R2, ক্লিয়ার? তাহলে এ 1 সেকেন্ডে একটা ইট মারলো, এও 1 সেকেন্ডে একটা ইট মারলো, মানে কি এদের দুইজনেরই ইট মারার হার এখন সমান। এই যে R1 সমান R2, উভমুখী বিক্রিয়ার এই অবস্থাটাকে বলে সাম্যাবস্থা। বুঝে গেল? অর্থাৎ যখন বিক্রিয়া 6 মোল এবং 4 মোলে গিয়ে পৌঁছাবে, শুরুতে যেহেতু উৎপাদ ছিল না, তাই উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন খুব বেশি হয়নি, বিক্রিয়ার হার কম ছিল, অর্থাৎ পশ্চাৎ বিক্রিয়ার হার যেটাকে আমরা বলি। সম্মুখ বিক্রিয়ার হার অনেক বেশি ছিল, পশ্চাৎ বিক্রিয়ার হার তুলনামূলক কম ছিল। কিন্তু যখন 6 মোল 4 মোলে গিয়ে পৌঁছাবে, তখন সম্মুখ বিক্রিয়ার হার R1 তুমি যা দেখতে পাবা, পশ্চাৎ বিক্রিয়ার হার R2 তুমি তাই দেখতে পাবা। তাহলে দুইটা বিক্রিয়ার হার যদি সমান হয়, তাহলে এই পরিমাণটা কিন্তু আর চেঞ্জ হবে না। এখানে সমান হচ্ছে কি জিনিস? সমান হচ্ছে বিক্রিয়ার হার, কখনো বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ, অ্যামাউন্ট যেটা, এটা কিন্তু সমান হবে না। ঠিক আছে, তাহলে উভমুখীর এই অবস্থাটাকে কি বলে? উভমুখী বিক্রিয়ার এই অবস্থাটাকে বলে হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ উভমুখী বিক্রিয়ার যে অবস্থায় সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার, এই দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যায়, সে অবস্থাটাকে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা বলে। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থা ক্লিয়ার? আচ্ছা, সাম্যাবস্থায় কখনো বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণ সমান, এই কথাটা লিখলেই কি হবে? ভুল হবে। ঠিক আছে, লিখতে হবে যে সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান। আচ্ছা, এখন আসি, আমরা ধরো এটাকে একটা গ্রাফ দিয়ে উপস্থাপন করতে চাই সাম্যাবস্থাটাকে। তাহলে এইটা হলো ঘনমাত্রার গ্রাফ আর এটা হলো সময়ের গ্রাফ। আমরা জানি ঘনমাত্রা বিক্রিয়ার শুরুতে কার বেশি থাকে? বিক্রিয়কের। তাহলে ঘনমাত্রার গ্রাফে উপরে থাকবে বিক্রিয়ক আর শূন্যতে থাকবে হচ্ছে উৎপাদ। এখন আমরা জানি সময়ের সাথে সাথে, যে সময়ের রেসপেক্টে বিক্রিয়কের ঘনমাত্রা কমতে থাকে, তো সময়ের রেসপেক্টে ঘনমাত্রার পরিবর্তন, এটাকে কি বলে? বিক্রিয়ার হার। তার মানে এই গ্রাফটা হলো বিক্রিয়ার হারের গ্রাফ। একইভাবে সময়ের সাথে উৎপাদের ঘনমাত্রা কি হয়? বাড়তে থাকে, তাই তো? এই একটা সময় গিয়ে এই দুইটা বিক্রিয়ার হার, এই যে এটা R1, এটা হচ্ছে R2, এই দুইটা বিক্রিয়ার হার একটা সময় গিয়ে সমান হয়ে যায় এবং গ্রাফটা একটা রেখা বরাবর চলতে থাকে। তার মানে এই রেখাটা সাম্যাবস্থা নির্দেশ করে। ঠিক আছে, এই রেখাটা হলো সাম্যাবস্থা নির্দেশ করে। এখন সাম্যাবস্থার গ্রাফ অনেক ক্ষেত্রে এরকমও হতে পারে, কেমন দেখো, এরকমও হতে পারে। তাহলে এই গ্রাফে কি বোঝা যায় যে বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করছে, বা কোথা থেকে বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করলো? ধরে নাও এখানে টাইম হচ্ছে 2 সেকেন্ড, এখানে টাইম হলো 3 সেকেন্ড, এই বরাবর টাইম হলো 4 সেকেন্ড। কোথায় গিয়ে বিক্রিয়া সাম্যাবস্থা অর্জন করলো? 4 সেকেন্ড পরে। কেন?
হ্যাঁ, কারণ এইখানে গিয়ে বিক্রিয়ার হার সমান বিধায় এই দুইটা গ্রাফ প্যারালাল চলতেছে। যেমন দুইটা বস্তুর বেগ যদি সমান হয় তখন এই দুইটা বস্তু যদি পাশাপাশি রাখি কিভাবে চলবে? প্যারালাল চলবে। ঠিক এরকম এই দুইটা বিক্রিয়ার হার সমান পাশাপাশি আছে মানে প্যারালাল চলতেছে। ঠিক আছে, তাহলে এই হলো বিক্রিয়ার সাম্যাবস্থা বা বিক্রিয়ার সাম্যাবস্থার গ্রাফ। এখন আসি, বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে তখন কি বিক্রিয়া বন্ধ হয়ে যায়? তার মানে বিক্রিয়া কি স্থিতি, সাম্যাবস্থা কি স্থির না গতিশীল অবস্থা? আচ্ছা, স্থির না, তাই তো, তার মানে গতিশীল। আচ্ছা, গতিশীল এই কথাটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাটা হচ্ছে গতিশীল, এটা আমি কিভাবে ব্যাখ্যা করব? সেটা হচ্ছে উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে, ওই যে আমরা বললাম যে এই বিক্রিয়ায় বিক্রিয়ক একটা সময় কত হয়ে যাচ্ছে 6 মোল আর উৎপাদ কত হয়ে যাচ্ছে 4 মোল। এরপর থেকে আমি যতবারই বিক্রিয়ার দিকে তাকাবো এই বিক্রিয়ায় বিক্রিয়ক 6 মোলই দেখতে পাবো আর উৎপাদ 4 মোল দেখতে পাবো। ঠিক আছে, এখন আমি এটা পাইছিলাম কত 4 সেকেন্ড পরে, তা আমি ধরো 1 ঘন্টা পরে গিয়ে দেখলাম যে বিক্রিয়ক 6 মোল আর উৎপাদ 4 মোল। তার মানে কি তোমার মনে হবে না যে বিক্রিয়া তাহলে বন্ধ হয়ে গেছে, বিক্রিয়া চলতেছে না? এটা হলো বাহ্যিক অবজারভেশন। তার মানে বাহ্যিকভাবে তোমার মনে হবে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে কোনোটা চেঞ্জ হয় না তার মানে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে। আসলে বিক্রিয়া বন্ধ হয়ে গেছে না, বিক্রিয়াটা সমান হারে গতিশীল আছে। এই জন্য বলা হয় যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থাটা গতিশীল অবস্থা। বুঝা গেল? অর্থাৎ এক 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 সেকেন্ডে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে ঠিক একই সময়ে সমান পরিমাণ উৎপাদ আবার বিক্রিয়ক পদার্থে পরিণত হয়ে যায়। এই জন্য বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু বিক্রিয়াটা গতিশীল থাকে। ঠিক আছে, তাহলে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা গতিশীল অবস্থা, এটা 2 মার্কের জন্য আসে। এখন চলো, এই উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থা অর্জন করে তখন বিক্রিয়াকে কোনোভাবে একমুখী করা যায় কিনা, কোনোভাবে একমুখী করা যায় কিনা, বা এই বিক্রিয়ার সাম্যাবস্থাকে চেঞ্জ করা যাবে কিনা। তো এটা চেঞ্জ করা যাবে, এই সম্পর্কে যে নীতিটা আছে সেটাকে বলে লা শাতেলিয়ার নীতি। হলো লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি। আচ্ছা, তাহলে লা শাতেলিয়ার নীতিটা কি ছিল? উনি বলছে যে কোনো উভমুখী বিক্রিয়ার কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটি নিয়ামক, আচ্ছা এই নিয়ামক বলতে কি কি বুঝাইছিলেন? তাপ, চাপ, ঘনমাত্রা, এই 3টা নিয়ামকের কথা বলছে, তাই না? ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হার এমনভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। আচ্ছা, এটা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, কোন উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ার যে কোনো একটা নিয়ামক, প্রথম কথা হচ্ছে নিয়ামক কি? নিয়ামক হচ্ছে সাম্যাবস্থার উপর যেটা প্রভাব ফেলতে পারে, ওর চেঞ্জের কারণে সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, সাম্যাবস্থা ভেঙে যেতে পারে, তো তাদেরকে নিয়ামক বলে। এরকম নিয়ামকগুলো কি কি আছে? তাপ, চাপ এবং ঘনমাত্রা, এই 3টা নিয়ামক বা এরকম যে নিয়ামকগুলো আছে সেই নিয়ামকগুলোর পরিবর্তন করলে চেঞ্জ হবে কি? বিক্রিয়ার হার। অর্থাৎ হয় সম্মুখ বিক্রিয়ার হার বেড়ে যাবে, না হয় পশ্চাৎ বিক্রিয়ার হার বেড়ে যাবে। বোঝা গেল? তো বিক্রিয়ার হার এমন ভাবে পরিবর্তন হয় যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। এই কথাটার মানে হচ্ছে তুমি যতটুকু নিয়ামক চেঞ্জ করবা বিক্রিয়ার হারও ঠিক ততটুকুই চেঞ্জ হবে। ঠিক আছে, আবার যদি তুমি নিয়ামক চেঞ্জ করা বন্ধ করে দাও বিক্রিয়া আবার সাম্যাবস্থায় চলে আসবে, কারণ উভমুখী বিক্রিয়ার সব থেকে স্টেবল অবস্থা হচ্ছে সাম্যাবস্থা। ঠিক আছে, উভমুখী বিক্রিয়ার জীবনের শেষ লক্ষ্যই হচ্ছে সাম্যাবস্থা অর্জন করা। কথা বোঝা গেল? যেমন তোমাদের সে জীবনের শেষ লক্ষ্য কি? বিয়ে শাদী করা, নাকি? উভমুখী বিক্রিয়ার জীবনের শেষ ইচ্ছাই হচ্ছে সাম্যাবস্থা অর্জন করা।
ওকে, তাহলে এই যে সাম্যাবস্থার উপর যে তিনটা নিয়ামকের কথা উনি বললেন, তার মধ্যে প্রথম নিয়ামকটা সম্পর্কে আমরা একটু বলি। প্রথমটা হচ্ছে কি, তাপের প্রভাব। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপের কি প্রভাব আছে, চলো এইটা একটু দেখি। আচ্ছা, তাপের প্রভাব কোন বিক্রিয়াতে আছে এটা তোমাকে আগে জানতে হবে। সেটা হচ্ছে যে সকল বিক্রিয়াতে তাপের পরিবর্তন ঘটে, অর্থাৎ যে বিক্রিয়াতে ΔH এর মান শূন্য নয়, সেই বিক্রিয়াগুলোতেই তাপের প্রভাব আছে। কারণ শূন্য নয় মানে কি, এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। যদি ΔH এর মান পজিটিভ হয় তাহলে বুঝবে এটা তাপ হারি, আর যদি ΔH এর মান নেগেটিভ হয় তাহলে বুঝবে এটা তাপ উৎপাদী। তাহলে তাপ উৎপাদী বা তাপ হারি যেটাই হোক না কেন, সেই বিক্রিয়াগুলোর ক্ষেত্রেই তাপের প্রভাব আছে। এখন আসি, যদি বিক্রিয়াটা এরকম হয়, আমি একটা উদাহরণ দিই। ধরো নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন। লাসিতিলের নীতি অনেক জটিল, অনেক জটিল, এত জটিল করে শেখা যাবে না। জটিল করে শিখলে জটিল, আর সহজ করে শিখলে সহজ। যেমন ধরে নাও এই হলো বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে ΔH এর মান দেওয়া আছে হলো ΔH, ΔH এর মান দেওয়া হলো -92 কিলো জুল পার মোল। তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপ হারি? নিঃসন্দেহে তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? আচ্ছা, এখানে ΔH এর মান -92 কিলো জুল পার মোল, ঠিক আছে? তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আসি, এটা যদি তাপ উৎপাদী হয় তার মানে কি, এই নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি করে তখন বিক্রিয়াটাতে এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। আমি যদি উল্টা কথা বলি, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, তার মানে কি NH3 ভেঙে যখন আবার নাইট্রোজেন হাইড্রোজেন হবে তখন এই পরিমাণ তাপ শক্তি আবার কি করবে, শোষণ করবে। তার মানে কি, পশ্চাৎ দিকে আসলে এই বিক্রিয়াটা কি হবে, তাপ হারি। ঠিক আছে? তার মানে যে বিক্রিয়াটা সামনের দিকে তাপ উৎপাদী সেটা পেছন দিকে তাপ উৎপাদী। ঠিক আছে? আবার যদি কোনো বিক্রিয়া সামনের দিকে তাপহারী হয় তাহলে পেছন দিকে কি হবে, তাপ উৎপাদী। বোঝা গেল বিষয়টা? তো এইখানে গিয়ে সব সময় যে কথাটা খেয়াল রাখবা সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি করলে, তাপমাত্রা বৃদ্ধি করলে তাপহারী বিক্রিয়ার হার বাড়ে। তো তুমি তাপহারী তো আইডেন্টিফাই করতে পারতেছো, তাই না? তাপহারী আইডেন্টিফাই করার পরে আমি এখানে তাপহারী পাইলাম কোনটা, পশ্চাৎ না সম্মুখ? পশ্চাৎ। তার মানে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়বে। খুব সোজা। অর্থাৎ না, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হাইড্রোজেন গঠনের হার বৃদ্ধি পাবে। ঠিক আছে? এবং সাম্যাবস্থাটা কোন দিকে সরে যাবে দেখো তো, ডান থেকে বাম দিকে সরে যাবে। ক্লিয়ার? একইভাবে যদি আমি এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা অপসারণ করি তাহলে কি হবে, তাপ দিলে তাপ হারির বাড়ে, তাহলে তাপ অপসারণ করলে তাপ উৎপাদী বিক্রিয়ার হার বাড়বে। তাহলে তাপ উৎপাদী কোনটা, সম্মুখটা, তাই সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে। বুঝা গেল বিষয়টা? তাহলে তাপের প্রভাব খুবই সোজা যদি তুমি তাপ হারি আর তাপ উৎপাদী আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে? সব সময় তাপমাত্রা বৃদ্ধি করলে, অবশ্যই আমরা তাপমাত্রা পরিবর্তন বৃদ্ধি করি বা হ্রাস করি, এটা কোন অবস্থায় করব, সাম্যাবস্থায় করব। ঠিক আছে? আমরা বলে নিব যে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ে। আমরা আবার এইভাবে বলবো না যে তাপহারী বিক্রিয়ার হার বাড়ে, না, তাপহারী কোনটা, পশ্চাৎটা, তাহলে আমরা পশ্চাৎ বলবো। ক্লিয়ার? যে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ে, অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়া গঠনের হার বাড়বে। ঠিক আছে? এবং সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে সরে যাবে। আর যদি বিক্রিয়াটিতে তাপমাত্রা অপসারণ করি তাহলে সম্মুখ বিক্রিয়ার হার বাড়বে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে এবং সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে সরে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে 2 হলো চাপের প্রভাব। চাপের প্রভাব, চাপের প্রভাবের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস খেয়াল করতে হবে। নাম্বার 1, বিক্রিয়ক এবং উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে কিনা। গ্যাসীয় অবস্থায়, এই প্রথমে ভৌত অবস্থা চেক করতে হবে যে যে বিক্রিয়াটাতে চাপের প্রভাব ব্যাখ্যা করতে বলছে ওই বিক্রিয়াটাতে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই গ্যাসীয় স্টেটে আছে কিনা। যদি না থাকে, সবাই যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে চাপের প্রভাব ওই বিক্রিয়াতে আছে। আর যদি না থাকে, যদি এদের মধ্যে কেউ একজন কঠিন অবস্থায় থাকে বা লিকুইড স্টেটে থাকে তাহলে আর সেখানে চাপের প্রভাব নেই। কথা বুঝে গেল? ওকে, তাহলে প্রথমে চেক করতে হবে কি এটা গ্যাসীয় স্টেটে আছে কিনা। নাম্বার 2 হচ্ছে এদের মধ্যে মোল সংখ্যার পার্থক্য আছে কিনা। মোল সংখ্যার পার্থক্য কাদের মধ্যে, বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে। মোল সংখ্যার পার্থক্য বা মোলার আয়তন বলে অনেকে। মোলার আয়তন, মোল সংখ্যার পার্থক্য থাকলে মোলার আয়তনের পার্থক্য হবে। ঠিক আছে?
যেমন যেমন এই যে বিক্রিয়াটা আমি এখানে লিখছি, দেখো নাইট্রোজেন গ্যাসীয় স্টেটে থাকে, হাইড্রোজেন গ্যাসীয় স্টেটে থাকে এবং অ্যামোনিয়াও গ্যাসীয় স্টেটে থাকে। তার মানে কি, এরা চাপের প্রভাবের যে প্রথম শর্ত সেই শর্ত ফুলফিল করছে, তার মানে সবগুলো গ্যাসীয় অবস্থায় আছে। 2 নাম্বার হচ্ছে এদের মধ্যে মোল সংখ্যার বা মোলার আয়তনের পার্থক্য আছে কিনা। দেখো তো এখানে বিক্রিয়ক টোটাল কয় মোল আছে আমাদের? হ্যাঁ, 4 মোল, তাই না? তাহলে 4 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 4 × 22.4 লিটার, তার মানে এখানে মোলার আয়তন বেশি। এবার এখানে আসি, এখানে উৎপাদ কয় মোল? 2 মোল। তো 2 মোল যে কোনো পদার্থের আয়তন কত? 2 × 22.4 লিটার, তার মানে এখানে মোলার আয়তন কম। ঠিক আছে, তো এখানে খেয়াল রাখতে হবে যে সব সময় চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করি বা চাপ অপসারণ করি, মানে চাপের পরিবর্তন যেটা আমরা করব সেটা কোন অবস্থায় করব? সাম্যাবস্থায়। যে এই বিক্রিয়াটা সাম্যাবস্থায় যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে সবসময় খেয়াল রাখবা বেশি থেকে কমের দিকে যাবে বিক্রিয়া। ঠিক আছে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। তাহলে চাপ প্রয়োগ করলে এখানে মোল সংখ্যা বেশি কোথায়? বিক্রিয়কে। তাহলে চাপ প্রয়োগ করলে এই বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে। ক্লিয়ার? আর যদি চাপ অপসারণ করি তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠনের হার বাড়বে। ব্যাস, খুব সোজা। তাহলে আমি যদি আরেকটা বিক্রিয়ার কথা বলি, ধরো N2O4, এখান থেকে 2NO2 উৎপন্ন হলো, এটাও গ্যাস, এটাও গ্যাস স্টেটে আছে। তাহলে এই বিক্রিয়ার সাম্যাবস্থায় চাপের প্রভাব কি? হ্যাঁ, এই বিক্রিয়া সাম্যাবস্থায় চাপ প্রয়োগ করলে কি হবে? উৎপাদ থেকে বিক্রিয়ক গঠন হবে, কারণ উৎপাদের মোল সংখ্যা বেশি, বিক্রিয়কে কম। তো আমরা জানি বেশি থেকে কমে যাবে চাপ দিলে। ক্লিয়ার? এই হলো চাপের প্রভাব। এবার আসি ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব তো খুবই সোজা। ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাব হচ্ছে তুমি যদি সাম্যাবস্থায় অর্জনের পর যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদ গঠনের হার বাড়বে। আর যদি সাম্যাবস্থা অর্জনের পর উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি করো তাহলে উৎপাদ থেকে বিক্রিয়ক গঠনের হার বাড়বে। ব্যাস, শেষ। ঠিক আছে, তাহলে রাসাদিলের নীতি, ওই যে পয়েন্ট ধরে ধরে মুখস্থ করা কিন্তু টাফ। এইভাবে যদি গল্পের মতো মনে রাখতে পারো তাহলে তুমি লিখতে পারবে। আর এগুলো আসলে মুখস্থ লেখা যায় না, এগুলো নিজের মতো করে সাজায় লিখতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই রাসাদিলের নীতি, তাপ, চাপ এবং ঘনমাত্রা প্রভাব ক্লিয়ার নাকি? ওকে, এরপরে হলো বিক্রিয়ার হার ধ্রুবক। আচ্ছা, বিক্রিয়ার হার ধ্রুবক কাকে বলে এটা লিখছিলাম কিনা? নির্দিষ্ট তাপমাত্রায় 1 মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়কের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, 1 মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়কের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। অর্থাৎ বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়ক কি পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করলো বা উৎপাদে পরিণত হলো, একটা সময়ের রেসপেক্টে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বলে, তাই তো? কিন্তু যদি বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে সেই বিক্রিয়কের বিক্রিয়ার হারকেই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। কথা বুঝে গেল? তাহলে 1 মোলার ঘনমাত্রার কোন বিক্রিয়কের বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, তো আমরা এর আগে ওই যে তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার ওখানে গ্রাফ আঁকছিলাম, ওখানে সক্রিয়ণ শক্তি সম্পর্কে বলছিলাম, মনে আছে কিনা? সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তি, সক্রিয়ণ শক্তিটাকে কি দিয়ে প্রকাশ করে? ইএ, তাই না? অ্যাক্টিভেশন এনার্জি। তো এই যে সক্রিয়ণ শক্তি, এটাকে এর সংজ্ঞাটা কি ছিল? যে বিক্রিয়ক সমূহ সর্বনিম্ন যে শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হলো সক্রিয়ণ শক্তি। বিক্রিয়ক সমূহ একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আগে শোষণ করে নিজেকে অ্যাক্টিভ করে, তারপরে বিক্রিয়া অংশগ্রহণ করে। তো এই যে পরিমাণ শক্তি অর্জন করে সে অ্যাক্টিভ হলো, এই শক্তিটাকেই তার সক্রিয়ণ শক্তি বলে। ক্লিয়ার? তার মানে আমরা সংজ্ঞা লিখলে এভাবে লিখবো যে বিক্রিয়ক সমূহ সর্বনিম্ন যে শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হলো তাদের সক্রিয়ণ শক্তি। ক্লিয়ার? ওকে, এখন এই যে সক্রিয়ণ শক্তি বা বিক্রিয়ার হার ধ্রুবক, এইগুলোর সাথে সম্পর্ক সম্পর্ক প্রকাশ করে এরকম একটা সূত্র আছে, এটাকে ভ্যান ডফের সমীকরণ বা সমীকরণ আছে। তো
এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভ্যান হফের সমীকরণ। ভ্যান হফের সমীকরণ এটাকে আলোচনা করছিলাম। আচ্ছা, ভ্যান হফের সমীকরণটা কিসের উপর বেস করে বা কিসের সাথে সম্পর্ক প্রকাশ করে খেয়াল করব। ভ্যান হফের সমীকরণ হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক প্রকাশ করে। ঠিক আছে, এখানে সক্রিয়ণ শক্তিও রিলেটেড। তো সমীকরণটা ছিল এরকম, বিক্রিয়ার হার ধ্রুবক লগ কেপি সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/T। এটা হলো ভ্যান হফের সমীকরণ। তো এখানে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে এই যে তাপমাত্রার সম্পর্কটা আমরা দুইটা বিক্রিয়ার আদলে দেখব, সেটা হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী। ধরে নাও একটা বিক্রিয়া এ প্লাস বি, এখান থেকে এ বি উৎপন্ন হচ্ছে, এখানে ডেল এইচ এর মান হচ্ছে মাইনাস ভিই। আর 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে সি প্লাস ডি, এখান থেকে সিডি উৎপন্ন হচ্ছে, ডেল এইচ এর মান হচ্ছে প্লাস ভিই। তো তোমাকে বললো যে 1 ও 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক বা 1/T এর সম্পর্ক ব্যাখ্যা করো, গ্রাফের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, বা লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে প্রথম বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, আমরা প্রথমে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই ব্যাখ্যাটা দেখব। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমরা কিন্তু 1 নাম্বার বিক্রিয়ার রেসপেক্টে কথা বলতেছি। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি? সমীকরণটা হচ্ছে লগ কেপি সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 আর ইন্টু 1/T। এই তো। তা আমরা বলছি কি এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে করব। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান কত বলো? ডেল এইচ এর মান কত? মাইনাস ভিই, তাই তো? তাহলে আমরা ডেল এইচ এর মানটা মাইনাস বসাই, মাইনাস ভিই বাই 2.303 আর ইন্টু 1/T। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে দেখো লগ কেপি সমান ভিই বাই 2.303 আর ইন্টু 1/T। এইটুকু পুরাটা কি একটা ধ্রুবক, তাই না? এখন এই ধ্রুবকটাকে যদি আমরা বাদ দিই, তাহলে দেখো লগ কেপি আমরা লিখতে পারি সমানুপাতিক 1/T। দেখো তো এটা লেখা যায়? হ্যাঁ, তাহলে 1/T এর সাথে লগ কেপির সম্পর্ক কি দাঁড়াইলো? বিক্রিয়ার হার ধ্রুবক লগ কেপির সম্পর্ক দাঁড়াইলো সমানুপাতিক। 1/T এর সাথে সমানুপাতিক, টি এর সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তার মানে এই বিক্রিয়াটাতে অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, ভালো করে খেয়াল করতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করলে 1/T এর মান কি হবে? কমে যাবে। 1/T কমে যাওয়া মানে কি লগ কেপি বিক্রিয়ার হার ধ্রুবক কমে যাবে। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে 1/T হ্রাস পায়, ফলে লগ কেপি কমে যাবে, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক কমে যাবে। এইটাই কিন্তু আমরা একটু আগে ব্যাখ্যা করছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ে। কেন পশ্চাৎ বিক্রিয়ার হার বাড়ে? কারণ সম্মুখ বিক্রিয়ার হার কমে যায়। বুঝতে পারছো বিষয়টা? তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে 1/T এর মান হ্রাস পায়, ফলে লগ কেপি হ্রাস পায়, এবং তাপমাত্রা হ্রাস করলে 1/T বৃদ্ধি পায় এবং লগ কেপির মানও বৃদ্ধি পায়। তাহলে এটাকে যদি আমরা একটা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে লেখচিত্রে আমরা ধরে নাও এখানে নিলাম লগ কেপি আর এখানে নিলাম 1/T। ঠিক আছে, তো আমরা কি বললাম যে 1/T এর সাথে লগ কেপি সম্পর্কটা কি? সমানুপাতিক। এখন কোন বিক্রিয়ায় লগ কেপি অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবক 0 হয় না, আবার তাপমাত্রাও 0 হয় না। ঠিক আছে, তাহলে আমরা দুইটার মিনিমাম একটা ভ্যালু ধরে যদি গ্রাফ শুরু করি, তাহলে পয়েন্ট ধরো এই বিন্দু থেকে শুরু হয়। এখন 1/T যত বাড়বে লগ কেপিও কি হবে? তত বাড়তে থাকবে। এখন এই গ্রাফের যে কোনো দুইটা বিন্দুতে যদি আমরা এরকম একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে এই ত্রিভুজের যে অতিভুজ এটা তার ঢাল, এই রেখার ঢাল নির্দেশ করে, তাই তো? তো ঢালের সমীকরণ যেটা দাঁড়ায়, ঢালের সমীকরণ দাঁড়ায় হচ্ছে মাইনাস ই এ বাই 2.303 আর। ঠিক আছে, এইখান থেকে এই যে ঢালের সমীকরণ যেটা আছে, এই সমীকরণে তোমার ঢালের মান বসাই, তারপর তোমাকে সক্রিয়ণ শক্তি বের করতে হতে পারে, যেটা এমসিকিউতে আসে,
ইভেন 2 মার্কের প্রশ্নতেও আসে। ঠিক আছে, ঢালের মান দেওয়া থাকে, বলবে যে এই গ্রাফের ঢাল -75 হলে সক্রিয়ণ শক্তি কত। ঠিক আছে, তাহলে এই ঢালের মান এই যে বসাই দিবা, দিয়ে এখান থেকে সক্রিয়ণ শক্তি বের করবা, আর এর মান কত বসাবা, এসআই এককে। ক্লিয়ার? ওকে, এই হলো আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ। এখন আসি, যদি তাপহারী বিক্রিয়া হয়, তাপহারী বিক্রিয়া হলে ডেল এইচ এর মান কি বসাবো আমরা, প্লাস বসাবো। এই দেখো, এই যে ডেল এইচ এর মানটা আমরা এখানে প্লাস বসাচ্ছি। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আলটিমেট এখানে মাইনাসটা থেকে যাবে। এখন এইটুকু না হয় ধ্রুবক, মাইনাসটা তো আর ধ্রুবক না, মাইনাসটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে লগ কেপি সমানুপাতিক -1/t। তাহলে 1/t এর সাথে তাপহারী বিক্রিয়ার জন্য লগ কেপির সম্পর্কটা কি দাঁড়ালো? 1/t এর সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক। দেখতে সমানুপাতিক মনে হচ্ছে, কিন্তু এটা হবে ব্যস্তানুপাতিক। কিভাবে দেখো, ধরো 1/t এর মান যদি 10 হয়, তাহলে লগ কেপি হবে -10। 1/t এর মান যদি 100 হয়, তাহলে লগ কেপি হবে -100। এখন কথা হলো, লগ কেপির মান -10 বড় নাকি -100 বড়? -10 বড়। তাহলে -10টা আমি বড় পাচ্ছি কখন, যখন 1/t এর মান কম। কথাটা বুঝে গেল? তাহলে 1/t এর মান কম, তার লগ কেপির মান বড়। তার মানে কি 1/t এর সাথে লগ কেপি ব্যস্তানুপাতিক। তাহলে এখানে দেখাচ্ছে সমানুপাতিক, মাইনাসের কারণে এই বিষয়টা হয়ে গেছে ব্যস্তানুপাতিক। তাহলে 1/t বাড়বে কখন, যখন t কমবে। আমাকে t এর সাপেক্ষে কথা বলতে হবে, যে আমি যদি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে 1/t এর মান কমে যায়। 1/t কমলে লগ কেপি বৃদ্ধি পায়। আবার যদি আমি তাপমাত্রা হ্রাস করি, তাহলে 1/t বাড়বে, ফলে লগ কেপি কমে যাবে। ক্লিয়ার? এখন এই কথাটা তোমাকে 2 লাইনে ব্যাখ্যা করার পর তারপর গ্রাফ আঁকতে হবে। এখন চলো গ্রাফটা কেমনে আঁকতে হবে। এটা হলো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাই তো? তো আমরা এই গ্রাফে তোমার y অক্ষ বরাবর লগ কেপি আর 1/t হচ্ছে x অক্ষ বরাবর ধরলাম। ঠিক আছে, এখন আমরা বললাম কি লগ কেপির মান 0 হয় না, 0 থেকে কোনো বিক্রিয়ার হার ধ্রুবক কখনো 0 হয় না। ঠিক আছে, এখন লগ কেপির মান ধরে নেওয়া এটা। তো 1/t বাড়ালে লগ কেপি কি হচ্ছিল তাপহারী বিক্রিয়াতে? 1/t বাড়ালে লগ কেপি কি হয়? কমে যায়, ব্যস্তানুপাতিক। তাহলে 1/t বাড়াবো, লগ কেপি কমে যাবে, তাহলে গ্রাফ কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এই যে 1/t বাড়বে আর লগ কেপি নিচের দিকে কমতে থাকবে। বুঝে গেল? তো এই গ্রাফেরও ঢালের সমীকরণ এটাই। ঢালের মান দেওয়া থাকলে আমরা এখান থেকে সক্রিয়ণ শক্তি বের করে নিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তোমার লগ কেপি মানে তাপ বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে 1/t এর সম্পর্ক ব্যাখ্যা করতে বলতে পারে গ্রাফ সহ। তো ব্যাখ্যা করতে বললে আগে তুমি চাইলে এটা প্রমাণ দেখাইতে পারো, না চাইলেও কোনো সমস্যা নেই, ব্যাখ্যাটা লিখতে হবে। ঠিক আছে, ব্যাখ্যা লিখে তারপরে গ্রাফ দিতে হবে। ক্লিয়ার? আর কিছু? আর আমি জেনে নিই, আগে বলিস। হ্যাঁ, ভরক্রিয়ার সূত্র। নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো মুহূর্তে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ার উপস্থিত বিক্রিয়ক সমূহের সক্রিয় ভরের সমানুপাতিক। তার মানে এখানে তাপমাত্রা নির্দিষ্ট বলতেই হবে নাকি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তে, মানে কি কোনো একটা মুহূর্তে, কোনো একটা মোমেন্টে বিক্রিয়ার হার, যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার বিক্রিয়ায় উপস্থিত বিক্রিয়ক সমূহের, এই যে এই কথাটুকু লেখার জন্য আমাকে পুরোটা লিখতে হলো, সক্রিয় ভরের সমানুপাতিক। এই যে সক্রিয় ভর, এই সক্রিয় ভর বলতে এখানে কি কি বুঝাইছে? মোলার ঘনমাত্রা, আর একটা হলো আংশিক চাপ। আমি যদি আলাদা আলাদা ভাবে এই দুইটা রাশি নিয়ে সূত্রটা সাজাই,
তাহলে প্রথম রাশি দিয়ে যদি আমি সূত্রটা সাজাই, সূত্রটা হবে এরকম: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার যে কোনো মুহূর্তের বিক্রিয়ার হার বিক্রিয়া উপস্থিত বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, অথবা বিক্রিয়ক সমূহের আংশিক চাপের সমানুপাতিক। আর আমি যদি মোলার ঘনমাত্রা দিয়ে সূত্রটা দেখি, দেখো ধরে নাও এ প্লাস বি, এরা দুজন বিক্রিয়া করে এখানে তৈরি করছে এ বি, কথার কথা, ঠিক আছে? কারণ এই বিক্রিয়ায় বিক্রিয়ক কারা? এই দুইটা, তাই না? এটা যেহেতু উভমুখী বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক আছে, একটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে এরা দুইজন বিক্রিয়ক, আর পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে এরা হলো বিক্রিয়ক। কথা বোঝা গেল? তাহলে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এরা দুজন বিক্রিয়ক, তাহলে বিক্রিয়ার হার কি বলছে? বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার সমানুপাতিক, তাই না? তাহলে বিক্রিয়ার হার আমি আর ধরে নিলাম, আর সমানুপাতিক আমি কি ধরবো? এই যে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা সমানুপাতিক ধরবো। তাহলে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রাকে দুই ভাবে প্রকাশ করা যায়, এক হচ্ছে সি অফ এ ইন্টু সি অফ বি, অথবা থার্ড ব্র্যাকেট এ অফ ইন্টু থার্ড ব্র্যাকেট বি, এইভাবে প্রকাশ করা হয়। মোলার ঘনমাত্রাকে দুই ভাবে প্রকাশ করা যায়। তাহলে বিক্রিয়ার হার এই যে বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা সমানুপাতিক। আমি যদি পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে বলি, এটা হলো সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে, তাই না? তাহলে পশ্চাৎ বিক্রিয়ার ক্ষেত্রে কি লিখবো? আর টু সমানুপাতিক লিখবো হচ্ছে সি অফ এ বি অথবা থার্ড ব্র্যাকেট অফ এ বি। ক্লিয়ার না বিষয়টা? এখন এই হলো মোলার ঘনমাত্রার ক্ষেত্রে। এখন আমরা জানি যে একটা উভমুখী বিক্রিয়া সর্বশেষ লক্ষ্য কি? সাম্যাবস্থা অর্জন করা। তাহলে সাম্যাবস্থা কোনটা যেন? সাম্যাবস্থায় আমরা কোন বলি হচ্ছে R1 এবং R2 সমান হয়, তাই তো? অর্থাৎ সম্মুখ বিক্রিয়ার হার আর পশ্চাৎ বিক্রিয়ার হার সমান হয়। আর R1 এর ভ্যালু আমরা কি পাইছি? সি অফ এ ইন্টু সি অফ বি, তাই না? আচ্ছা, এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে সমানুপাতিক উঠাইতে হবে। তাহলে R1 সমান K1 ইন্টু সি অফ এ ইন্টু সি অফ বি। তাহলে R2 সমান আমরা কি লিখবো? K2 ইন্টু সি অফ এ বি, তাই না? তাহলে R1 সমান আমরা কি লিখবো? K1 ইন্টু সি অফ এ ইন্টু সি অফ বি সমান R2 সমান K2 ইন্টু সি অফ এ বি। ঠিক আছে? ক্লিয়ার এটা? এখন আমি ধ্রুবকগুলোকে একপাশে নিয়ে আসি, অর্থাৎ K1 বাই K2 সমান কি লিখবো? সি অফ এ বি বাই সি অফ এ ইন্টু সি অফ বি। আচ্ছা, K1 বাই K2 মানে ধ্রুবকের অনুপাত কি হয়? আর একটা নতুন ধ্রুবক হয়। তো যেহেতু এটা মোলার ঘনমাত্রার সাম্যাবস্থার ধ্রুবক, এই যে সাম্যাবস্থায় আমি এই ধ্রুবকটা আনতেছি, তাই না? তাহলে সাম্যাবস্থার ধ্রুবক কিসের রেসপেক্টে? মোলার ঘনমাত্রার রেসপেক্টে, এই জন্য এটাকে কেসি বলে। ঠিক আছে? এটাকে কি বলে? কেসি। এখন কেসি সমান আমরা কি লিখবো? উপরে হচ্ছে এ বি এর মোলার ঘনমাত্রা। আচ্ছা, এ বিটাকে এখানে উৎপাদ, আর এ আর বিটাকে বিক্রিয়ক। তাহলে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, নিচে হলো বিক্রিয়কের ঘনমাত্রা। তার মানে কেসি এর সমীকরণ সমান উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। এইটাই হলো কেসি এর সমীকরণ, মোলার ঘনমাত্রা। ঠিক আছে? এখন আসি, যদি এখানে মোল সংখ্যা ডিফারেন্ট থাকে, ধরে নাও এ 2 মোল, বি 3 মোল, এ বি 4 মোল, কথার কথা, তাহলে আমরা যদি এই সমীকরণটা সাজায় নিয়ে আসতে চাই, একটু খেয়াল করব। R1 এর ক্ষেত্রে আমরা এখানে এ কয়টা লিখবো? দুইটা। ধরে নাও এ যদি আমি দুইটা লিখি, তাহলে সি অফ এ ইন্টু সি অফ এ লিখতে হয়। তাহলে এই দুইটা সি অফ এ থেকে একটা সি অফ এ যদি কমন নেই, তাহলে পাওয়ার গুলো কি হয়? সূচকের নিয়মে যোগ হয়। তাহলে পাওয়ার কত হবে? 2। তার মানে কি? দেখো, যার মোল সংখ্যা যত তার পাওয়ার তত। ক্লিয়ার না? তাহলে এই যে এখানে আমি সি অফ এ যদি মোল সংখ্যা 2 হয়, তাহলে স্কয়ার লিখবো, আর সি অফ বি এর উপরে কি লিখবো? কিউব লিখবো, তাই না? আর এ বি এর মোল সংখ্যা কত? 4, তাহলে এটার পাওয়ার কত লিখবো? 4 লিখবো। তাহলে এই সমীকরণটা যদি আমি এভাবে সাজায় আনি, এটা 2, এটা 3, আর এটার উপরে 4, তাহলে এখানে দেখো এই যে এটার উপরে 4 হবে, এটার উপরে 2 হবে, আর এটার উপরে 3 হবে। তার মানে কি? যার মোল সংখ্যা যত তার পাওয়ার তত লিখতে হবে। এটাই হলো কেসি এর সমীকরণ। আমি একটা বিক্রিয়ার আদলে বলি, যেমন ধরো প্রথমে যে বিক্রিয়াটা লিখছিলাম, নাইট্রোজেন প্লাস 3 মোল হাইড্রোজেন, এখান থেকে 2 মোল NH3 উৎপন্ন হইলো। যদি আমরা এটার কেসি এর সমীকরণ লিখতে চাই, তাহলে উপরে হচ্ছে উৎপাদ, নিচে বিক্রিয়ক। তো উৎপাদের মোলার ঘনমাত্রা হচ্ছে NH3 এর মোলার ঘনমাত্রা, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলাম। এটার মোল সংখ্যা কত? 2, তাহলে এটার পাওয়ার কত? 2। এই যে এই নিয়ম।
তারপরে নিচে হলো বিক্রিয়ক, বিক্রিয়কের মোলার ঘনমাত্রা, নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা। তো হাইড্রোজেন এখানে কয় মোল? 3 মোল, এটার পাওয়ার হবে 3। ঠিক আছে, এটা হলো কেসি এর ক্ষেত্রে। আমি যদি কেপি এর ক্ষেত্রে বলি, এটা আমি আর ব্যাখ্যা করতেছি না, একই রকম করে আংশিক চাপ দিয়ে করতে হবে। যদি এখানে আমি আংশিক চাপ লিখি, তাহলে এ এর আংশিক চাপ কি লিখবো? পি অফ এ। বি এর আংশিক চাপ কি লিখবো? পি অফ বি। আর এ বি এর আংশিক চাপ কি লিখবো? পি অফ এ বি। ঠিক আছে, তো আংশিক চাপ দিয়ে যদি আমি এই সূত্রটাকে সাজাই, তাহলে এরকম হবে R1 সমানুপাতিক হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। ক্লিয়ার? আংশিক চাপের সমানুপাতিক হবে। এখন এ কয় মোল? এখানে 2 মোল স্কয়ার। বি কয় মোল? 3 মোল, এটার উপরে কিউব। ক্লিয়ার? একইভাবে যদি আমরা পশ্চাৎ বিক্রিয়ার সমীকরণ বের করি, তাহলে পশ্চাৎ বিক্রিয়ার সমীকরণ হবে হচ্ছে R2 সমানুপাতিক পি অফ এ বি পাওয়ার কত? 4। ঠিক আছে, এখন ধ্রুবক আনবো, সমানুপাতিক উঠায় ধ্রুবক আনবো, ধ্রুবক হবে K1 আর K2। তার মানে এই জায়গাটা শুধু চেঞ্জ করব, এখানে পি অফ এ স্কয়ার ইন্টু পি অফ বি কিউ, এখানে হবে পি অফ এ বি টু দি পাওয়ার 4। এই ঠিক আছে, এই যে K1 আর K2 আমি এক পাশে আনলাম, আর এই রাশিগুলোকে যদি আমরা এক পাশে দিয়ে দিই, তাহলে পি অফ এ বি পাওয়ার 4 বাই পি অফ এ স্কয়ার ইন্টু পি অফ বি কিউ। ক্লিয়ার? আচ্ছা, এইখানে দেখো এই যে K1 বাই K2 এটাও তো ধ্রুবকের অনুপাত। তো যখন আংশিক চাপের ক্ষেত্রে আমরা ধ্রুবকের অনুপাত আনবো, এই ধ্রুবকের অনুপাত তখন আমরা লিখবো কি? কে পি, স্থির চাপে বিক্রিয়ার সাম্য ধ্রুবক। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে তোমার কেপি এর রাশিমালা। সেটা হচ্ছে উপরে উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, আর যার মোল সংখ্যা যত তার পাওয়ার তত। অর্থাৎ এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেপি এর রাশিমালা বা কেপি এর সূত্র লিখি, তাহলে উপরে লিখবো উৎপাদ NH3 এর আংশিক চাপ পি অফ NH3, এটার মোল সংখ্যা কত? 2, এটার পাওয়ার 2। আর নিচে হলো বিক্রিয়ক নাইট্রোজেনের আংশিক চাপ ইনটু হাইড্রোজেনের আংশিক চাপ, এটার পাওয়ার কত? কিউ। ঠিক আছে, তাহলে এখানে উৎপাদের মোলার ঘনমাত্রা না, এটা হবে উৎপাদের আংশিক চাপ, আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ। ঠিক আছে, তাহলে কেপি-কেসি রাশিমালা একই রকম, একই প্যাটার্নের, শুধু ঘনমাত্রা একবার ইউজ করতে হবে কেসি এর ক্ষেত্রে, আর কেপি এর ক্ষেত্রে আংশিক চাপ ইউজ করতে হবে। ঠিক আছে, তা আমরা চলো আর সামনের দিকে আগে। হ্যাঁ, কেপি ও কেসি এর সম্পর্ক, কেপি কেসির সম্পর্ক। আচ্ছা, কেপি এবং কেসি এর সম্পর্কটা একবার একটু বলে যাই। হ্যাঁ, সবাই একটু খেয়াল করবা। আমরা জানি কেপি সমান কি? কেসি আর টি ডেল এন। এটা কিভাবে আসলো? আমরা একটা বিক্রিয়ার আদলে ধরি, ধরে নাও এ মোল এ, বি মোল বি, বিক্রিয়া করে এখানে তৈরি করছে এল মোল এল এবং এম মোল এম উৎপন্ন করছে। ধরে নাও এখানে আরো উৎপাদ থাকতে পারে, বিক্রিয়ক আরো থাকতে পারে। কারণ এই বিক্রিয়ার জন্য যদি আমরা কেসি এর সমীকরণ লিখি, কেসি, কেসি সমান আমরা কি লিখতে পারি? উৎপাদের মোলার ঘনমাত্রা, তাই না? তার মানে কি? সি অফ এল, এটার মোল সংখ্যা কত? দেখো এল এর মোল সংখ্যা কত? স্মল লেটার এল। তাহলে মোল সংখ্যাটাকে আমরা কি হিসেবে লিখি? পাওয়ার। তাহলে স্মল লেটার এলটা পাওয়ার হবে। ঠিক আছে, ইনটু সি অফ এম পাওয়ার এম, এই হলো উৎপাদের মোলার ঘনমাত্রা। নিচে হবে বিক্রিয়কের সি অফ এ পাওয়ার এ, সি অফ বি পাওয়ার বি। এই হলো 1 নম্বর সমীকরণ ধরে নিলাম, এটা কেসি এর সূত্র। এবার কেপির ক্ষেত্রে কি লিখবো? কেপি সমান কি? উৎপাদের আংশিক চাপ বাই বিক্রিয়কের আংশিক চাপ, তার মানে পি অফ এল পাওয়ার এল, পি অফ এম পাওয়ার এম। একইভাবে পি অফ এ পাওয়ার এ, পি অফ বি পাওয়ার বি। ঠিক আছে, এটা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। আর আদর্শ গ্যাস সমীকরণটা কার মনে আছে? আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান কি? এন আর টি। আচ্ছা, এখান থেকে যদি পি এর মান বের করতে চাই, তাহলে কি হবে? এন বাই ভি আর টি। এই যে এন বাই ভি, দেখো মোলার ঘনমাত্রার সূত্র এস সমান কি? এন বাই ভি, অর্থাৎ এন সমান ভি ইন্টু এস, এই সূত্রটা আমরা জানি, তাই না? তো এখান থেকে এস এর সূত্র আসে এন বাই ভি, তার মানে এন বাই ভি সমান আমরা কি লিখতে পারি? এস মানে ঘনমাত্রা। ঘনমাত্রাকে এখানে আমরা কি দিয়ে প্রকাশ করছি? তাহলে আমরা এখানে লিখলাম সি আর টি।
ঠিক আছে, তাহলে পি সমান কি সিআরটি দাঁড়াইলো। এই পি এর মানটা যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই তাহলে দেখো কেপি সমান সিআরটি এল পাওয়ার এল সিআরটি এম পাওয়ার এম, নিচে হলো সিআরটি এ পাওয়ার এ সিআরটি বি পাওয়ার বি। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণে পি এর মান বসাইলাম। এখন সি গুলোকে আলাদা করব, আর টি দুইটাকে আলাদা করব, ঠিক আছে, মানে ওই দুটো তো কনস্ট্যান্ট। তাহলে সিটাকে আলাদা করলে সি এল পাওয়ার এল সি এম পাওয়ার এম, তারপরে হচ্ছে সি এ পাওয়ার এ সি বি পাওয়ার বি, তাই তো, ইনটু আর টিটাকে যদি আমরা আলাদা করি আর টি টু দি পাওয়ার এল আর টি টু দি পাওয়ার এম বাই আর টি টু পাওয়ার এ আর টি টু পাওয়ার বি, এই, তাই তো। এখন এই যে এইটুকু সমান আমরা কি লিখতে পারি দেখো, কেসি ইনটু এখান থেকে যদি আরটি কমন নেই তাহলে আরটি কমন নিলে এল আর এম এই দুটা কি হবে, যোগ হয়ে যাবে এল প্লাস এম, তাই তো। নিচেও আরটি কমন নিলে এ প্লাস বি প্লাস ডট ডট এরকম হবে। আচ্ছা, এখন এই দুইটা আরটি থেকে যদি একটা আরটি কমন নেই তাহলে কে সি ইন্টু আরটি, তাহলে এল প্লাস এম মাইনাস এ প্লাস বি এটা হবে, তাই না। এল প্লাস এমটা কার মোল সংখ্যা, উৎপাদের, তো উৎপাদের মোল সংখ্যাকে ধরে নাও আমরা n2 ধরলাম, আর বিক্রিয়কের মোল সংখ্যাকে আমরা n1 ধরলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা এই কথাটা এখানে লিখবো এভাবে, এল প্লাস এম প্লাস ডট ডট এটা সমান n2, আর এ প্লাস বি প্লাস ডট ডট এটা সমান আমরা n1 ধরলাম। তাহলে n2 মাইনাস n1 সমান আমরা কি বলি, মোল সংখ্যার পার্থক্য, যেটাকে আমরা ডেল এন দিয়ে প্রকাশ করি। অর্থাৎ কেপি সমান কেসি আর টি ডেল এন, এইটাই হলো তার প্রমাণ, ঠিক আছে। এই প্রমাণটাও আসে, কয়েকবার আসছে দেখলাম। এখন আসি, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি কেপি কেসি সম্পর্ক দেখাইতে বলে, যেমন ধরো তোমাকে N2 প্লাস N2O4 থেকে NO2 উৎপন্ন হয়েছে, এখানে 2 মোল, বলো এই বিক্রিয়ায় কেপি এবং কেসি এর সম্পর্ক কি এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এখানে তোমাকে বের করতে হবে ডেল এন এর মান। ডেল এন সমান কি N2 মাইনাস N1। N2 হলো উৎপাদের মোল সংখ্যা, উৎপাদ 2 মোল আর বিক্রিয়ক 1 মোল, তার মানে হচ্ছে 1। তার মানে এখানে কেপি সমান হবে কেসি আর টি পাওয়ার 1, অর্থাৎ কি কেসি আর টি, ঠিক আছে। এটা হলো কেপি কেসি সম্পর্ক এখানে। এবার আসি, যদি বিক্রিয়াটা এরকম হয় যে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই বিক্রিয়ায় হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়, তো এই ব্যালেন্স করলে এখানে 2 মোল হয়, তাই না। তাহলে এখানে কেপিকেসি সম্পর্ক যদি এই বিক্রিয়া দিয়ে আমরা বের করতে চাই তাহলে ডেলেন এর মান কত দেখো, উৎপাদের মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত 2, তাহলে 2 মাইনাস 2 কত 0, তাহলে হচ্ছে কেপি সমান কেসি আর টি পাওয়ার 0, তাই আর টি পাওয়ার 0 এর মান কত 1, ওই যে a2 পাওয়ার 0 এর মান কত 1, ওই সূত্র অনুযায়ী, তাই না। তাহলে কেপি সমান কি হয়ে যায়, কেসি হয়ে যায়। তার মানে এই বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান সমান হবে। ক্লিয়ার না কেপি কেসি সম্পর্ক? আচ্ছা, এবার চলো রাশিমালাতে যাব। কেপি ও কেসি এর রাশিমালা। আচ্ছা, রাশিমালাতে গেলে তোমাকে দুইটা রাশি আগে জেনে যেতে হবে, সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ, আর একটা হলো বিয়োজন মাত্রা, তাই না। বিয়োজনের পরিমাণ আর হচ্ছে বিয়োজনের মাত্রা। আচ্ছা, বিয়োজনের পরিমাণ কোনটা, ধরে নাও এ থেকে বি হচ্ছে, কথা বললো না, এ থেকে বি হচ্ছে, এটা হলো বিক্রিয়া। তো এখানে আমাদের বিক্রিয়ক হচ্ছে শুরুতে ছিল 10 মোল আর উৎপাদ হলো 0। ধরে নাও টি সেকেন্ড পর আমাদের বিক্রিয়ক 8 মোল আর উৎপাদ হলো 2 মোল।
তাহলে এখানে বিয়োজনের পরিমাণ কতটুকু? বিয়োজনের পরিমাণ হচ্ছে বিক্রিয়কের মোট পরিমাণ থেকে যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করবে, মোট যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটাই বিয়োজনের পরিমাণ। তাহলে এখান থেকে মোট কতটুকু বিক্রিয়া অংশগ্রহণ করছে? 2 মোল। তার মানে বিয়োজনের পরিমাণ হবে 2 মোল। বিয়োজনের পরিমাণকে x দিয়ে প্রকাশ করে, তাহলে x এর মান আমি কত ধরবো? 2 মোল। ঠিক আছে। আর বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি 1 মোল বিক্রিয়ক থেকে যে পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে সেটাই হচ্ছে বিয়োজন মাত্রা। ঠিক আছে। তাহলে এখানে দেখো তো আমাদের এখানে প্রতি 1 মোল থেকে কি পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করে, ভালো করে খেয়াল করে দেখো। এখানে আমার 10 মোল থেকে বিক্রিয়া অংশগ্রহণ করছে কয় মোল? 2 মোল। 8 মোল আছে আমার কাছে, তাই না? তাহলে দেখো 10 মোল থেকে বিক্রিয়া করে কয় মোল? 2 মোল। তাহলে প্রতি 1 মোলে কয় মোল বিক্রিয়া করবে? 2/10 অর্থাৎ 0.2। এটাই হলো বিয়োজন মাত্রা। ঠিক আছে। এটাকে উপস্থাপন করতে হয় কিভাবে? 20% শতকরা প্রকাশ করতে হয়। তো বিয়োজন মাত্রাকে আলফা দিয়ে প্রকাশ করে। দেখি আলফার সূত্রটা কি, দেখো। ধরে নাও আমার বিক্রিয়ার শুরুতে বিক্রিয়ক ছিল n মোল, সেখান থেকে বিক্রিয়া অংশগ্রহণ করছে কত মোল? x মোল। তাহলে n মোল থেকে বিক্রিয়া অংশগ্রহণ করছে x মোল, যতটুকু বিক্রিয়া করে সেটাই বিয়োজনের পরিমাণ, সেটাকে x দিয়ে প্রকাশ করে। তাহলে মোট বিক্রিয়া করছে কতটুকু? x মোল। তাহলে 1 মোল থেকে বিক্রিয়া করবে কতটুকু? x/n মোল। তো এই x/n এটাকে কি বলে? বিয়োজন মাত্রা। অর্থাৎ আলফা সমান কি লিখবো? x/n। এটা হলো আলফা সূত্র। ঠিক আছে। তবে সহজ কথা মনে রাখবা, পার্সেন্টেজে যে মানটা দেওয়া থাকবে সেটাই হলো বিয়োজন মাত্রা। ক্লিয়ার? ওকে, চলো এবার রাশিমালাতে যাই। আমি একটা রাশিমালা করাই দিই। হ্যাঁ, বিক্রিয়া হচ্ছে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 উৎপন্ন করে। ঠিক আছে। এখানে কেপি ও কেসি এর রাশিমালা নির্ণয় করতে বলছে। তো বিক্রিয়া কেপি কেসির রাশিমালা নির্ণয় করতে বললে বিক্রিয়া করে আগে ব্যালেন্স করতে হবে, এটা বাধ্যতামূলক। তা আমরা আগে ব্যালেন্স করি। এখানে নাইট্রোজেন 2 মোল, হাইড্রোজেন 1 মোল, তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। আর হাইড্রোজেন এখানে তাহলে টোটাল 6 হয়ে গেল, এখানে 3 দিয়ে গুণ করতে হবে। এই হলো সমতাকৃত রূপ। ঠিক আছে। তো বিক্রিয়া লেখার পরে সমতা করে তারপরে এবার মোল সংখ্যা ধরবা। দেখো শুরুতে আমার এখানে কয় মোল নাইট্রোজেন আছে? হাইড্রোজেন 3 মোল। উৎপাদ 0 কেন? এখানে তো 2 ছিল। হ্যাঁ, শুরুতে উৎপাদ থাকে না, শুরুতে উৎপাদের পরিমাণ 0 থাকে। ঠিক আছে। এবার আমরা সরাসরি সাম্যাবস্থাটাই চলে যাব। ঠিক আছে, সাম্যাবস্থায়। কারণ কেপি বা কেসি এই দুইটা আমরা কোন অবস্থায় নির্ণয় করছিলাম? সাম্যাবস্থায়। এই জন্য সাম্যাবস্থার মোল সংখ্যাটা আমাদের লাগবে। তাহলে সাম্যাবস্থায় ধরো এই বিক্রিয়ার অনুপাতটা একটু খেয়াল করবো আমরা। বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:3:2 অনুপাতের বিক্রিয়া। তার মানে 1 মোল নাইট্রোজেনের জন্য 3 মোল হাইড্রোজেনই লাগবেই এটা। এবং সেখানে এরা দুইজন 1:3 অনুপাতে বিক্রিয়া করে এখানে 2 মোল অ্যামোনিয়া তৈরি করবে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এবং সেখানে 2টা অ্যামোনিয়া তৈরি করে। অর্থাৎ 1 কেজি নাইট্রোজেন কত কেজি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে? 3 কেজি। আর উৎপন্ন হবে কয় কেজি? x মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে? 3x মোল। তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হবে কত? বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তা ধরে নাও এখানে আমাদের নাইট্রোজেন কয় মোল ছিল? 1 মোল। এখান থেকে আমি ধরে নিলাম এখান থেকে আলফা পরিমাণ নাইট্রোজেন বিক্রিয়া অংশগ্রহণ করছে। ঠিক আছে। তাহলে আমার অবশিষ্ট নাইট্রোজেন কত? 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে, আমাদের হাইড্রোজেন ছিল কয় মোল? 3 মোল। এখান থেকে যদি আলফা পরিমাণ বিক্রিয়া করে, আমরা একটু আগেই বললাম যে এখান থেকে তাহলে কত বিক্রিয়া করতে হবে? 3 আলফা। এখান থেকে 1 কেজি বিক্রিয়া করলে এখান থেকে 3 কেজি, এখান থেকে এক্স বিক্রিয়া করলে এখান থেকে 3x, এখান থেকে আলফা বিক্রিয়া করলে এখান থেকে 3 আলফা বিক্রিয়া করবে। তাহলে এখানে আমাদের ছিল 3 মোল, বিক্রিয়া করলো কত? 3 আলফা মোল। তার মানে অবশিষ্ট থাকবে কত? 3 মাইনাস 3 আলফা মোল। ঠিক আছে। আর আমরা বলছি যে এখান থেকে আলফা, এখান থেকে 3 আলফা বিক্রিয়া করলে এখানে 2 আলফা তৈরি হবে। তাহলে এখানে আমাদের উৎপাদের পরিমাণ হবে 2 আলফা। ঠিক আছে, ক্লিয়ার?
আচ্ছা, তোমার হচ্ছে এবার আমরা বের করব হচ্ছে মোট মোল সংখ্যা। সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, সাম্যাবস্থার মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। আচ্ছা, তাহলে যোগ করলে কত হয়? 4 মাইনাস 2 আলফা। এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা। এটা কেন লাগবে? এটা কেপি এর জন্য লাগবে, ঠিক আছে? ওকে, এখন আমরা শুরুতে ধরো কেসি করব। তো কেসি এর রাশিমালাটা, কেসি এর সূত্রটা কি ছিল? উৎপাদের মোলার ঘনমাত্রা বাই, তো মোলার ঘনমাত্রা দেখো, আমরা মোল সংখ্যার একটা সূত্র একটু আগে বলছিলাম, এন সমান কি ভি ইনটু, তো এসটা হচ্ছে ঘনমাত্রা, এস সমান কি এন বাই, তার মানে কি মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলেই তুমি ঘনমাত্রা পেয়ে যাবা, ঠিক আছে? এখন মোল সংখ্যা কোন মোল সংখ্যাগুলো? সাম্যাবস্থার মোল সংখ্যাগুলো। এই দেখো সাম্যাবস্থার সবার মোল সংখ্যা আমরা জানি, কিন্তু আয়তন জানি? জানি না, এই জন্য আয়তনটা ধরে নিতে হবে। রাশিমালার ক্ষেত্রে আয়তন ধরে নিতে হয়, আর ম্যাথে তো আয়তন দেওয়া থাকবে। তাহলে আমরা আয়তনটা ধরে নিলাম, ধরি মোট আয়তন ভি লিটার, ঠিক আছে? মোট আয়তন হচ্ছে ভি লিটার। তো কেসি এর সূত্র হলো উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, তার মানে কি সবার ঘনমাত্রা বের করতে হবে আমাদের। তাহলে প্রথমে আমরা এদের দুজনের ঘন, তাহলে মোট আয়তন ভি হলে আমরা যদি ঘনমাত্রা বের করি, নাইট্রোজেনের মোলার ঘনমাত্রা হচ্ছে নাইট্রোজেনের মোল সংখ্যা বাই আয়তন, নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা বাই আয়তন হচ্ছে ভি, হাইড্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 3 মাইনাস 3 আলফা বাই ভি, অ্যামোনিয়ার মোল সংখ্যা হচ্ছে 2 আলফা, এই যে 2 আলফা বাই আয়তন হলো ভি। এখন আমরা কেসি এর যে সূত্র জানি সেটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এবং যার মোল সংখ্যা যত তার পাওয়ার তত লিখতে হয়, যে আমরা তাদের পাওয়ার তত করে দিছি, ঠিক আছে? এরপরে আমরা মান বসাইলে রাশিমালা পাবো এইটা। একইভাবে আমরা যদি কেপি এর রাশিমালাটা দেখতে চাই, কেপি, কেসি তো গেল, কেপি এর রাশিমালা নির্ণয় করতে হলে আমাদের বের করতে হবে কি? আংশিক চাপ, তাই তো? তাহলে আমরা একটু আংশিক চাপগুলো বের করে নিই আগে। তাহলে প্রথমে নাইট্রোজেনের আংশিক চাপ, পি অফ নাইট্রোজেন। আংশিক চাপের সূত্রটা কি? এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে আচা ইকুয়ালস মোচা। আচ্ছা, আচা সমান কি? আংশিক চাপ, মোতে মোল ভগ্নাংশ ইনটু চাতে মোট চাপ, তাই না? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ঠিক আছে? মোল ভগ্নাংশের সূত্র কি? মোল ভগ্নাংশ হচ্ছে জার মোল বাই মোট মোল, জার মোল বাই মোট মোল। তার মানে কি? তুমি যার মোল ভগ্নাংশ বের করবা তার মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করলে মোল ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে জার মোল বাই মোট মোল ইনটু মোট চাপ করলে আমরা পেয়ে যাব হলো আংশিক চাপ। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা মান বসাই, দেখো এখানে প্রথমে আমি নাইট্রোজেনের মোল সংখ্যা উপরে বসাবো, জার মোল না, নাইট্রোজেনের মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা বাই মোট মোল, মোট মোল কত এখানে? 4 মাইনাস 2 আলফা ইনটু মোট চাপ কত? মোট চাপ এখানে নাই, তাহলে মোট চাপ আমরা পি ধরে নিব, ঠিক আছে? যেমন আমরা ঘনমাত্রার ক্ষেত্রে মোট আয়তন ধরে নিছি, চাপের ক্ষেত্রে আমরা এখানে মোট ধরে নিব আংশিক চাপের ক্ষেত্রে। তাহলে আমরা এটা মুছে দিলাম, এখানে লিখলাম হচ্ছে ধরি মোট চাপ পি অ্যাটমোস্ফিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কারটা? এরপরে হচ্ছে হাইড্রোজেনের আংশিক চাপ বের করব। হাইড্রোজেনের আংশিক চাপ হলো পি অফ হাইড্রোজেন ইকুয়ালস হচ্ছে 3 মাইনাস 3 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি। আচ্ছা, NH3 এর আংশিক চাপ পি অফ NH3 সমান হচ্ছে 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি। এই হলো আংশিক চাপ। ক্লিয়ার? এখন আমরা কি করব? কেপি এর সূত্র ফেলবো। আচ্ছা, কেপি সমান কি? উৎপাদের আংশিক চাপ, অর্থাৎ পি অফ NH3 এর আংশিক চাপ, এটার মোল সংখ্যা 2, পাওয়ার হবে স্কয়ার, নিচে হলো বিক্রিয়কের আংশিক চাপ পি অফ নাইট্রোজেন ইনটু পি অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 3 মোল, এজন্য পাওয়ার হবে 3। আচ্ছা, এবার আমরা একটু মান বসাই। NH3 এর আংশিক চাপ কত আসলো? 2 আলফা বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, অর্থাৎ 2 আলফা পি বাই 4 মাইনাস
টু আলফা স্কোয়ার। এরপরে নিচে 1 মাইনাস আলফা ইন্টু পি বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু, এখানে আমরা 3 কমন নিয়ে নিলাম একবারে, হ্যাঁ এখান থেকে 3 কমন নিয়ে নিলাম, তাহলে 3 ইন্টু 1 মাইনাস আলফা ইন্টু পি বাই 4 মাইনাস 2 আলফা, এটার পাওয়ার কত কিউব। ওকে, এরপরে এখান থেকে পরে যাই, এখান থেকে পরে গেলে এই যে উপরে আমাদের আসবে হচ্ছে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হচ্ছে 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার। এরপরে এখানে যদি আমরা কিউব করে দেই তাহলে দেখো 1 মাইনাস আলফা পি বাই 4 মাইনাস 2 আলফা ইন্টু, এটাকে কিউব করলে কত হয় 27, 27 পি কে কিউব করলে হবে পি কিউব, আর 1 মাইনাস আলফা কিউব বাই হচ্ছে 4 মাইনাস 2 আলফা কিউব। ব্যাস, এই যে সংক্ষিপ্ত হয়ে গেছে, এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 4 আলফা স্কোয়ার পি স্কোয়ার, নিচে হলো 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার ইন্টু, এই যে 4 মাইনাস 2 আলফা আর 4 মাইনাস 2 আলফা কিউব হবে কি 4 মাইনাস 2 আলফা পাওয়ার 4, নিচে হবে 27 পি আর পি কিউব গুণ করলে হবে পি টু দি পাওয়ার 4, আর 1 মাইনাস আলফা আর 1 মাইনাস আলফা কিউব গুণ করলে হবে 1 মাইনাস আলফা পাওয়ার 4। ঠিক আছে, এবার আমরা কাটতে পারি পি স্কোয়ার, এই পি টু দি পাওয়ার 4 থেকে কাটলে একটা পি স্কোয়ার থাকে, 4 মাইনাস আলফা 2 আলফা স্কোয়ার আর 4 মাইনাস 2 আলফা টু দি পাওয়ার 4 কাটলে থাকবে 4 মাইনাস 2 আলফা স্কোয়ার। তাহলে উপরে আসতেছে আমাদের 4 আলফা স্কোয়ার ইন্টু 4 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার, আর নিচে আসতেছে 27 পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস আলফা পাওয়ার 4। ঠিক আছে।